সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির প্রতি মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপে। আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। আজ আমরা আলোচনা করব উপজেলা নির্বাচন এবং পাহাড়ে সহিংসতা নির্বাচন নিয়ে। যে সহিংসতা হয়েছে সেটি নিয়ে অতিথি আছেন যথারীতি আমাদের এখানে যেরকম থাকেন এই স্টুডিওতে এবং অন্য স্টুডিওতে। আমার ডান দিকে যে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ হোসেন, আমার ডান দিকেই আছেন প্রথমেই। তারপরে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আতাউর রহমান ঢালী। এছাড়াও আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন তিনি চট্টগ্রাম জেলা সুজনের সম্পাদক অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। আক্তার কবির চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আলোচনায় অংশ নেওয়ার জন্য। এই অনুষ্ঠানের যেরকম রীতি, অন্য একটি স্টুডিওতে যারা থাকেন তরুণরা, আমরা তাদের কথা শুনি। দুজন তরুণ সাংবাদিক, দুজন তরুণ ছাত্র যারা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছে, তাদের সঙ্গে একটু পরিচিত হয়ে আছেন বাংলাদেশ জার্নালের যুগ্ম বার্তা সম্পাদক জুবায়ের আহমেদ নবীন, আছেন এশিয়ান মেল 24.com-এর বিশেষ সংবাদদাতা আহমেদ আতিক, দুজন তরুণ শিক্ষার্থী আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিতার্কিক নাইমুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিতার্কিক আইভি আক্তার। দর্শক, আপনারাও চাইলে প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন, ফোন করুন, স্ক্রলে দেখুন নম্বরে, লিখুন ফেসবুকে। জানিয়ে রাখি অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমি চলে যাচ্ছি একটু আলোচনায়। যেন মোহাম্মদ হোসেন, আপনাকে দিয়েই একটু শুরু করতে চাই। কেমন নির্বাচন হচ্ছে উপজেলা, এবং নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের ভোটারদের উৎসাহ কম থাকলেও সহিংসতা কিন্তু অনেক। জি, ধন্যবাদ আপনাকে। উপজেলা নির্বাচনটা তো স্থানীয় নির্বাচন, তো বিএনপি জাতীয় নির্বাচনে এসেছিল কিন্তু উপজেলা নির্বাচন তারা আসেনি। হ্যাঁ, উপজেলা নির্বাচনে বিএনপি আসলে বিষয়টা আর কম্পিটিটিভ হতো, যে কারণে এখন কম্পিটিশনটা হয়ে যাচ্ছে আমাদের পার্টি থেকেই যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন, এবং অনেকাংশে বিএনপি থেকেও স্বতন্ত্র প্রার্থী আছে দাঁড়িয়েছে, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। হোল গিয়ে আমি এখন যেভাবে বলি যে আমরা পার্টি থেকে নমিনেশন দিয়েছি, তারপর পার্টি থেকে আমরা ওপেনও করে দিয়েছি যে পার্টি থেকে অন্যরা করতে পারবে, এটা ইনডাইরেক্টলি ওপেন করে দেওয়া। যে কারণে অনেক জায়গায় দেখা গেছে, যেমন সিলেটে গতকালকের রেজাল্টে অনেক জায়গায় আমাদের পার্টিরই যারা স্বতন্ত্র ছিল বা বিদ্রোহী, যে নামে ডাকি না কেন, তারা জিতেছে। তাহলে সেখানে কম্পিটিটিভ হচ্ছে, প্রায় 1/3 জিতেছে স্বতন্ত্র গতকাল। হ্যাঁ, জিতেছে। সিলেট জেলায় তো অনেক, জেলা তো অনেক জিতেছে। কিন্তু ভোটারের উৎসাহ নেই কেন? ভোটারের উৎসাহ যেটা হচ্ছে, আমি দলীয় ভোটাররাই বা আসছে না কেন? না, দলীয় ভোটাররা আপনার এখানে যে পরিমাণে যে সংখ্যা আপনি আশা করেছিলেন সেটা হয়তো হয়ে ওঠেনি, কিন্তু তারপরেও আছে, উৎসাহ আছে, উদ্দীপনাও আছে। আমি আমার এলাকার কথা বলতে পারবো, সেখানে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, মিছিল হচ্ছে, প্রতিপক্ষ আছে। প্রতিপক্ষ যে দলের হলেও প্রতিপক্ষ কিন্তু, এবং কঠিন প্রতিপক্ষ। বিএনপির ক্ষেত্রে ওই প্রতিপক্ষটা হতো না, যেটা এখন আভ্যন্তরীণ প্রতিপক্ষ যেটা হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের এমপিরা সাপোর্ট করছে ওই স্বতন্ত্র প্রার্থীকে, অনেক জায়গায় এই ধরনের যে কারণে অনেক জায়গায় আচরণবিধি লঙ্ঘন করে এমপিরাও কাজে নেমে পড়েছে স্বতন্ত্রতা প্রার্থী, এবং অনেক এমপিকে সতর্ক করা হচ্ছে এবং এলাকা ছাড়ার জন্য ইলেকশন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি আসছি আপনার কাছে। কাজী ফিরোজ রশিদ, আপনাদের ইলেকশনে আপনারাও অংশ নিচ্ছেন। আমরা ধন্যবাদ। এই উপজেলা ইলেকশনে আমাদের অংশ নেওয়াটা ওইভাবে খুব বেশি হয়নি। কোথাও এই উপজেলার প্রবর্তক তো আপনারাই। হ্যাঁ, কোথাও কেউ নিজ উদ্যোগে এসে এখান থেকে বলছে যে আমি জাতীয় পার্টিতে দাঁড়াতে চাই, হয়তো নিয়ে গেছে। নাহলে এবার এই উপজেলা নির্বাচন যেহেতু বিএনপি নির্বাচন করতেছে না, ইনফ্যাক্ট অফিসিয়ালি কোনো করতেছে না, সেই জন্য আমরা যদি ক্যান্ডিডেট দিতে পারতাম সব জায়গায় শক্ত ক্যান্ডিডেট, তাহলে আমরা ভালো করতাম। কারণ আওয়ামী লীগের সব জায়গায় 2-3জন ক্যান্ডিডেট, একজনকে নমিনেশন দিয়েছে, আরও 2জন তার বুথে দাঁড়িয়ে গেছে। ইন দ্যাট কেস জাতীয় পার্টি সব থেকে ভালো করতে পারতো, কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেটা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আর আপনি যেটা বলছেন যে ভোট, মানুষের আগ্রহ কি অবস্থা, নির্বাচন যদি
তারা মনে করে যে প্রধান প্রতিদ্বন্দ্বী দল হলো বিএনপি, তারা নির্বাচনে আসলে একটা বিরাট প্রতিদ্বন্দ্বিতা হইতো। এখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। একজন তো নৌকা পেয়েছে, আরেকজন সেও আওয়ামী লীগ করে, কার চেয়ে কেউ কম না, সে দাঁড়িয়ে গেছে স্বতন্ত্র, আরেকজন দাঁড়িয়েছে স্বতন্ত্র। অতএব এদের মধ্যে কিন্তু এটা হচ্ছে ভোট যুদ্ধ। সেজন্য মানুষ মনে করে যে একজন তো আওয়ামী লীগ হবেই, এলো একটা। আর অনেক জায়গায় কিন্তু আবার ওপেন করে দিছে। আমাদের টোটাল গোপালগঞ্জ নেত্রী এলাকায় সম্পূর্ণ নির্বাচন ওপেন, যারা নির্বাচিত হয়ে আসতে পারো, আমি কোনো নমিনেশন কাউকে দিলাম না, যে মার্কার নৌকা কাউকে দেওয়া হবে না। তাতেও কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে? হ্যাঁ, মারাত্মক। নিজেদের মধ্যে যেহেতু নৌকা কারণেই অনন্য মার্কার নিয়ে 2জন 3জন 4জন দাঁড়িয়ে গেছে, প্রতি মুহূর্তে তাদের ঘাম ছুটে যাচ্ছে জনগণের দরবারে যেতে এবং ভোট চাইতে। সেই জন্য মনে করি যে এটা একটা ভালো লক্ষণ, যেখানে মনে করছে যে গোপালগঞ্জ যদি নৌকায় কেউ দাঁড়িয়ে, তার কেউ দাঁড়িয়েই না, আনকন্টেস্ট হয়ে যেত। এই জন্য উনি বলছে না, ওপেন করে দিলাম, তোমরা একজন হয়ে আসো, জনগণ যাকে যোগ্য মনে করবে সে ভোট পেয়ে হয়ে আসবে। তো অতএব নির্বাচনে ভোট যেখানে বিএনপি একদমই যায় নাই, সেখানে ভোট কম পড়েছে, নো ডাউট। কারণ একটা বড় সংখ্যক ভোটার তো বিএনপির মধ্যে আছে, আদারওয়াইজ তো ভোট হচ্ছে। আচ্ছা, জনাব আতাউর রহমান ঢালী, কেমন ভোট হচ্ছে আসলে আপনাদের? ধন্যবাদ আপনাকে। আসলে ভোট কেমন হচ্ছে, আমার বন্ধু সরকারি দলের আওয়ামী লীগের আহমদ হোসেন সাহেব, ওনার বক্তব্য থেকেও কিছুটা আমরা নিতে পারি। আসলে ভোট বলতে আমরা যেটা বুঝি, জনগণের অংশগ্রহণ। ভোট বলতে বুঝি স্থানীয় সরকার, ভোট বলতে বুঝি স্থানীয় জনগণের যে ক্ষমতায়ন, এই ক্ষমতায়নটাই শুরু হয় স্থানীয় সরকার থেকে। কিন্তু স্থানীয় সরকারে বিএনপি নির্বাচনে যায় না এই সঙ্গত কারণে। সঙ্গত কারণ গত 30শে ডিসেম্বরের যে নির্বাচনের যে অভিজ্ঞতা, দেশি বিদেশি লোকজনের বক্তব্য এবং এখানকার সাধারণ মানুষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি উপজেলা ইলেকশন না করার জন্য। কারণ যে নির্বাচন যে ব্যবস্থাটা বর্তমান এই সরকারের আমলে, সেটা পুরাপুরি ভেঙে দেওয়া হয়েছে। এখানে কোনো নির্বাচন কম্পিটিশন বলেন, আপনি একটা উপজেলা ইলেকশন যেখানে জনগণের সেখানে 100 প্রতিনিধি অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালকে কোন নির্বাচিত হয়ে গেছে না, কালকে কোন পত্রিকায় দেখলাম এরা কি নির্বাচিত না মনোনীত। এটা মাহবুব তালুকদার প্রশ্ন করেছেন, নির্বাচন কমিশনার যেখানে নিজে প্রশ্ন করেন যে এরা নির্বাচিত না মনোনীত, তাহলে বুঝতেই পারছেন যে কি ধরনের উপজেলা ইলেকশন। এখানে জনগণের কোনো অংশগ্রহণ নাই। আর যেটা বললেন যে আওয়ামী লীগ, কিন্তু সহিংসতাটি কেন হচ্ছে? আমরা সহিংসতাটা পাহাড়েও দেখলাম বড় ধরনের সহিংসতা কারণ হলো যেহেতু বিরোধী দল এখানে নেই। এখানে সবাই ভাবছে যে আমি সরকারি দলের একটা টিকিট পাইলেই তো মোটামুটি এবার হয়ে গেলাম। এ কারণেই প্রতিদ্বন্দ্বিতাটা একই দলের ভিতরে হচ্ছে, এটা কিন্তু বাইরের কারো সাথে না, নিজেদের ভিতরে হচ্ছে। অনেক সময় আবার কোথাও কোথাও পাহাড়ের যদি ঘটনা দেখেন, সেখানে কিন্তু ওইখানে জনপ্রতি সমিতি টোটালি ডিফারেন্ট। ওই পাহাড়ের পলিটিক্সটা ইট ইজ ডিফারেন্ট ফ্রম আওয়ার মেইনল্যান্ড পলিটিক্স। হ্যাঁ, ওইখানে দীর্ঘদিন ধরে সেখানে সন্ত্রাসবাদ, শান্তি বাহিনী, এরপরে আবার শান্তি হইছে, এখন আবার ওই শান্তি বাহিনী ভাগ হইয়া আরেকটা হইছে, তো সেটার এটা ভিন্ন। কিন্তু এইটা আমি মনে করি ফিরোজ রশিদ ভাই অত্যন্ত অভিজ্ঞ একজন ছাত্রনেতা। আমরা যখন ছোট, ওনাদের নেতৃত্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কলেজে পড়েছি। তারপরে উনি অনেক অভিজ্ঞ লোক, মন্ত্রী ছিলেন, ওনার অভিজ্ঞতার ভান্ডার। তারপরে আহমদ হোসেন, যাকে একজন লড়াকু ছাত্রনেতা হিসাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচিত ছিল। আজকে দলবাজি আমরা করতে পারি, দলের কথা বলতে পারি, কিন্তু দেশের কথা যদি বলি, এই যে নির্বাচনী ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, আমরা আমাদের দেশকে
আমরা নির্বাচনী ব্যবস্থা তো আর একদিনে ধ্বংস হয়নি, এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে শেষ অবস্থায় এসে দাঁড়াইছে। এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে এখান থেকে উত্তরিত না হতে পারলে আজকে দেখেন দেশে যে দুর্নীতি, যে গত 9 সাল থেকে 13 সাল পর্যন্ত আমরা যে ইন্ডেক্সটা দেখি, যে পরিমাণ ব্যাংকের টাকা লুট, যেই পরিমাণ বাংলাদেশ থেকে, যেটা জাতীয় পার্টির সদস্যরা, আমার মনে হয় যে পার্লামেন্টে দাঁড়িয়ে, আমার মনে হয় ফিরোজ রশিদ সাহেব উনি এখানে আছেন, উনি দাঁড়িয়ে এর বিচার চেয়েছিলেন পার্লামেন্টে, আমি যতদূর আমার মনে করতে পারি, আমার মানে স্মরণে যতদূর যায়, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। উপরন্তু দেখলাম গতকাল দেখলাম তাদেরকে রিশিডিউলের নামে যেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটা দুর্নীতিকে আরো গভীরে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী উনি যে সদিচ্ছা পোষণ করেছেন জিরো টলারেন্স, আমি সেই জিরো টলারেন্সের কোনো জায়গা ওনার জন্য খালি দেখছি না। কারণ যেদিন উনি জিরো টলারেন্স বলেছেন তার পরদিনই ফার্মার্স ব্যাংক পদ্মা ব্যাংক হিসেবে আবির্ভূত হয়েছে। এই যে ফার্মার্স ব্যাংক পদ্মা ব্যাংক হিসেবে আবির্ভূত হইল, ফার্মার্স ব্যাংকে আজকে 2000 কোটি টাকা পাবলিক মানি দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। কেন? কারা এই টাকা মানলো? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। তাহলে দেশ একদিকে নির্বাচনী ব্যবস্থা আমাদের দীর্ঘদিনের প্রক্রিয়ায় ধ্বংস হয়েছে। দীর্ঘদিনের প্রক্রিয়া, আমি বলি না দুর্নীতি শুধু আওয়ামী লীগের আমলে, দুর্নীতির একটা দীর্ঘ প্রক্রিয়া। আজকে আমরা এসজিডিতে যাচ্ছি, আমি তো মনে করি এই দুর্নীতি যদি বন্ধ করা যেত তাহলে আমরা আরো আগে এসডিতে যেতাম। আমাদের যে প্রবৃদ্ধি আজকে 6.6% এই প্রবৃদ্ধি আমাদের বেশি হতো। 1,60,000 কোটি টাকা আজকে মানে এই ব্যাংক ঋণ, আজকে যদি 6 লক্ষ কোটি টাকা আমাদের বিদেশে পাচার হয়ে গেছে, এই টাকা যদি জাতীয় অর্থনীতিতে আমাদের আসতো তাহলে আমাদের অর্থনীতি, আমি ওই জায়গাটা শেষ করছি যে এই কারণেই এটা হচ্ছে না যে একটি দেশে যখন জবাবদিহিতামূলক সরকার এবং প্রশাসন এবং নিচু পর্যায়ে কোনো জবাবদিহিতা না থাকে, আইনের শাসন না থাকে, তাহলে এটা হতে বাধ্য। আচ্ছা, আমি আসছি জনাব ঢালি আপনার কাছে। আমি একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে আছেন, আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম জেলা সুজনের সম্পাদক অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। আক্তার কবির চৌধুরী, চট্টগ্রাম এলাকায় বা পুরো বাংলাদেশের যে নির্বাচনটি এখন হচ্ছে স্থানীয় সরকারের, এটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের হতাশা আছে। কেমন নির্বাচন আপনারা চট্টগ্রাম অঞ্চলে দেখছেন? চট্টগ্রামে আমরা যে নির্বাচনটি দেখছি সেটা আসলে মানুষ এটা লক্ষ্য করছে মিডিয়ার বদৌলতে এবং প্রিন্টিং মিডিয়ার বদৌলতে। বাস্তবে নির্বাচন নিয়ে কোনো উত্তাপ, উৎসাহ, আশা এরকম কিছুই নেই এবং চূড়ান্ত একটা হতাশার জায়গায় নির্বাচনটি চলে গেছে। অনেকের কাছে এটা একটা তামাশা করছে। অনেকে বলা শুরু করেছেন নাগরিকদের মধ্যে যে নির্বাচন, ইলেকশন না হয় এটা সিলেকশন হলে ক্ষতি কী ছিল, রাষ্ট্রের অনেক অর্থ বেঁচে যেত, এরকম একটি অবস্থায় যখন যায়। অথচ এই লোকাল গভর্নমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তার চাইতে আরেকটি বিশেষ দিক হচ্ছে এবার প্রথমবার উপজেলা নির্বাচনটি হচ্ছে দলীয় এবং মার্কার অধীনে হচ্ছে। অথচ এই নির্বাচনে দলীয় কোনো প্রার্থী, একটি দল ছাড়া বা বিশেষ দল ছাড়া আর কোনো প্রার্থী নাই। বাংলাদেশে উপজেলা 492টি, নির্বাচন হওয়ার কথা 481টিতে, 460টিতে তফসিল ঘোষণা করেছে। তার মধ্যে 110টিতে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে গেছে। স্থানীয় সরকার নির্বাচনে জনগণের যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার শেষ থাকে না। বিশেষত আমাদের দেশে বলা হয় যে এটা তো অত্যন্ত ভোট প্রিয় মানুষ, নাগরিকরা, এবং এটাকে উৎসব হিসেবে আমরা নিই। সেই ক্ষেত্রে 110 জন চেয়ারম্যান যখন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে যায়, তার মানে এই স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রার্থী যখন থাকে না, তাহলে ভোটারের আগ্রহটা কি তলানিতে গিয়ে ঠেকেছে সেটা বোঝা যায় সহজে, অনুমেয়। এবং তার বাইরে 30টি উপজেলায় কোনো ভোটই হয় নাই, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। এরকম একটি অবস্থায় আমাদের যে গণতান্ত্রিক যে ব্যবস্থা, আমরা নাগরিকরা এই স্থানীয় সরকার বলি, রাষ্ট্র বলি, পরিচালনার জন্য যে তার যে প্রতিনিধি নির্বাচন করবে, সেক্ষেত্রে এগুলো যদি আগ্রহ হারিয়ে ফেলে,
এখানে কোনো বিশেষ দলের খুব বেশি দুঃখ বা খুশি হওয়ার কোনো ব্যাপার নাই। এটা সার্বিকভাবে গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য একটা মারাত্মক হুমকির বিষয়। এবং বিশেষ করে নির্বাচন যারা কন্ডাক্ট করে, সেই নির্বাচন কমিশন অনেক আগে আস্থা হারিয়েছে। যদিও এবার কিছু কিছু কাজ করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে কোথাও কোথাও ওসি বদল করেছেন এবং 11 জন এমপি মহোদয়কে তার এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। ডেপুটি স্পিকার অনেক মিনিস্টারকেও তারা চলে আসতে বলেছে এলাকা ছেড়ে, যে বলেছেন। হ্যাঁ, সেটা আমরা শুভ দিক বলি, কিন্তু নির্বাচনে যেমন প্রার্থী নেই, একইভাবে ভোটাররা কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে ভোটার আনার দায়িত্ব তো আমাদের না, এটা রাজনৈতিক দলের। হ্যাঁ, সেই রাজনৈতিক দলরা সার্বিকভাবে এটার পিছনে একটা কার্যকারণ সম্পর্ক আছে, একদিনে হয় নাই। সেই রাজনৈতিক দলের যে ব্যর্থতা, এবং রাজনৈতিক বাকি দলগুলোকে যে নির্বাচনে আনার জন্য যে স্পেস দেয়া, যেমন অনেক দল অংশগ্রহণ করে নাই গত একাদশ সংসদ নির্বাচনে। অংশগ্রহণের ফলশ্রুতিতে যারা হয়রানি হয়েছেন, ভোগান্তির সম্মুখীন হয়েছেন, তারা অনেকেই বলছেন যে আমরা অন্তত একটু ভালো আছি, যে গ্রেপ্তার আতঙ্কের মধ্যে নাই, সংখ্যার মধ্যে নাই, আমাদের প্রতিদিন ঘরের মধ্যে পুলিশ গিয়ে যে হানা দিচ্ছে না। তো এটা তো কারোর জন্য খুব সুখকর বিষয় না। তার চাইতে যে রাজনৈতিক দলের অধীনে না হয়ে যে এটা দল নিরপেক্ষ নির্বাচন ছিল, সেটা তো অনেক ভালো ছিল, ভালো থাকার কথা। এবং কেউ বিশ্বাস করছে না এই নির্বাচনটি নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে, কিংবা এখানে যে আমার প্রতিনিধি সৎ, যোগ্য, জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচিত হবে, সেটা কেউ নাগরিকরা ভাবতে পারছে, বেশিরভাগ ভাবতে পারছে না। এর চাইতে একটা স্বাধীন দেশে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। আমরা আমাদের এই ক্ষেত্রে খুব জরুরি প্রয়োজন হয়েছে, যারা সরকারে আছেন, যারা বাইরে রাজনীতি করেন তাদের, এবং সমাজ নিয়ে যারা চিন্তা করেন তাদের খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে মানুষকে এই হতাশা থেকে, এই যে ভবিষ্যতে এরকম চলতে থাকলে একটা নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব হতে পারে, সেই থেকে পরিত্রাণের উপায় কি, সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা আছে তাদের উচিত হচ্ছে এটা নিয়ে খুব চিন্তা করে এই অবস্থা থেকে আমরা মুক্তি দিয়ে একটা ভালো নির্বাচনী ব্যবস্থার দিকে ফিরে যেতে না পারলে আপাত অর্থে কেউ কেউ হয়তো লাভবান হচ্ছেন, মনোনয়ন পাওয়া মানে তিনি নির্বাচিত হয়ে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে। কিন্তু এটা মনোনয়ন পেয়েও তো অনেকে নির্বাচিত হয়নি, লাভের বিষয় না। আমরা দেখলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও অনেকে নির্বাচিত হয়নি, 1/3 গতকালের নির্বাচনেই স্বতন্ত্র থেকে চলে এসছে। যাই হোক, আক্তার কবির চৌধুরী, আমি আপনার কাছে আসবো। বিশেষ করে আমি চট্টগ্রাম অঞ্চলের, আপনি যেহেতু আছেন, পাহাড়ের যে সংঘাত, সহিংসতা এবং নির্বাচনের সাথে এর যে সম্পর্ক, সেটা নিয়ে আপনার কাছে একটু শুনবো। আমি একটু অন্য স্টুডিওতে যেতে চাই, সেখান থেকে এসে আবার আপনার কাছে আসবো। আমরা যাচ্ছি একটু অন্য স্টুডিওতে, বাংলাদেশ জার্নালের যুগ্ম মাত্র সম্পাদক জুবায়ের আহমেদ নবীন। নবীন, আপনারা সাংবাদিকরা কি দেখছেন এই নির্বাচন সম্পর্কে? উপজেলা নির্বাচন, যে আমরা এই উপজেলা নির্বাচন যেটা দেখছি, যে আওয়ামী লীগের একচ্ছত্র বিজয় নর্মালি আমরা যেটা দেখতেছি দ্বিতীয় ধাপের। তো গত সোমবার যেটা হলো 116টা উপজেলা, এর মধ্যে 75টাই আওয়ামী লীগ পেয়েছে। আক্তার ভাইয়ের সাথে আমি একটু একমত পোষণ করি যে মনোনয়ন পেলেই মানে নির্বাচন, এটা কিন্তু অনেকেই এখন ফিল করছে। কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যখন নির্বাচিত হয়ে যাচ্ছে, তখন কিন্তু অন্যদের আর ওই আগ্রহটা থাকতেছে না যে উনি নমিনেশন পাইছে, আমি তো আর পারতেছি না এখানে। তবে বিদ্রোহীরা এক্ষেত্রে কিছু কিছু জায়গায় গেইন করছে, যেমন প্রায় 75টা আওয়ামী লীগ পাইছে, 28টা পেয়েছে বিদ্রোহী। তো বিদ্রোহীরা যখন 28টা পেয়েছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীই ফেল করেছে। ওই জায়গায় কিন্তু আর কারচুপি বলার সুযোগ থাকছে না, যেহেতু সরকারি দলের প্রার্থী, ক্ষমতাসীন দলের প্রার্থী ফেল করছে, অথচ বিদ্রোহীরা পাশ করে আসছে। তার মানে বিদ্রোহীরা ওখানে ক্ষমতাবান বা জনপ্রিয়, ওখানে এই জায়গাটা কিন্তু প্রমাণ করে। আর আরেকটা কথা যেটা বলেছেন যে মানুষের ভোটের আগ্রহ নাই, আসলে যখন দেখতেছে যে একটা দল ক্ষমতায় আছে, দেশের উন্নয়ন হচ্ছে, এই মুহূর্তে যদি বিরোধী দল বা বিএনপির কাউকে নির্বাচিত করা হয়, সেই চেয়ারম্যান ওই এলাকায় কি পরিমাণ কাজ করতে পারবেন বা তিনি কি ছাড় পাবেন, কি সুবিধা পাবেন, মানসিকতাটা কাজ করে অনেক সময়। এই মানসিকতা ভোটারদের মধ্যে কাজ করে যে যেহেতু সরকার ক্ষমতায়, উন্নয়ন হচ্ছে। আজকে একটা নিউজ আছে যে জিডিপিতে আমরা প্রবৃদ্ধি 8.13 আর কি 8.13। তো এটা যদি আমাদের বাস্তবায়ন হয়, তাহলে আমাদের মাথাপিছু $1900+ হয়ে যাবে ইনকাম আর কি জিডিপির। তো এই ক্ষেত্রে এখনকার প্রজন্ম আর সেকেলে নাই যে আমরা বোঝাবো যে অমুক জায়গায় এই হয়েছিল। এখন সবার হাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং সংবাদপত্র, অনলাইনের চাইতে ফেসবুকে এখন বেশি অ্যাক্টিভ থাকে তরুণরা। তো প্রত্যেকটা মুহূর্ত আপডেট হচ্ছে, তারা জানতে পারছে যে সরকার আসলে কি উন্নয়ন করছে, কোন কোন জায়গায় কাজ হচ্ছে। এই যে নগর ঢাকা এখন ধুলার শহর হিসেবে পরিচিত, বিশ্বের দূষণযুক্ত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা, দিল্লির পরে।
তো এইটা কিন্তু আমরা নেগেটিভলি নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ উন্নয়ন হচ্ছে বলেই ধুলা ছড়াচ্ছে। এই যে মেট্রো রেল যদি কমপ্লিট হয়ে যায়, একটা লোক উত্তরা থেকে মতিঝিল যাবে মাত্র 15 থেকে 20 মিনিটে, সর্বোচ্চ 30 মিনিট। এই আলোচনাটা একটু জুবায়ের নবীন আমরা পরে করব। আমরা একটু আবার আসতে চাই, আরেকজন সাংবাদিক আছেন, এশিয়ান মেল 24.com এর সংবাদদাতা আহমেদ আতিক। আতিক, নির্বাচন নিয়ে আপনার কি মতামত? জি দাদা, নির্বাচন তো আসলে আমাদের হচ্ছেই, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বেশ কিছু নির্বাচন আমাদের এখানে চলমান। তবে এই নির্বাচনের যে একটা বিশেষ দিক, যেটা হলো আমি এর আগে কিছু ভোট দিয়েছি, সৌভাগ্য হয়েছে যে উৎসব মুখর যে একটা বিষয় মানুষের মাঝে, যে নির্বাচনের মাঠে গেলে দেখা গেছে যে যারা মফস্বলে বা গ্রামে থাকেন, ঢাকা থেকে প্রচুর লোকজন যায় যারা ঢাকায় বাস করেন বা দেশের অন্য প্রান্ত বাস করেন, যার যার নিজস্ব কনস্টিটিউয়েন্সিতে যায় এবং সেখানে সবার কিন্তু দেখা সাক্ষাৎ হয়। এই যে দেখা সাক্ষাৎ হওয়াটাও কিন্তু একটা সুন্দর সামাজিক দিক। এবং নির্বাচনটা আমাদের দেশে আসে উৎসবের মতো হয়। প্রতিটা পাড়া মহল্লায় যে কোনো নির্বাচনেই মানুষ খুব ব্যাপকভাবে পার্টিসিপেট করতো আগে। যেমন আমাদের দেশে ভোটের হার কিন্তু কম বেশি 60 থেকে 80 ক্রস করে অনেক ক্ষেত্রে, যে যদিও এবার তো 20% হচ্ছে না। হ্যাঁ, 20%ও হয়, মানে ইদানিং হচ্ছে এটা আর কি। কিন্তু আগের নির্বাচনগুলো কিন্তু এইরকম যে সব মানুষ অনেকটা, ওই যে ঈদের সময় যেমন ঈদগাহে যায় নামাজ পড়তে, ঠিক ওইরকম ভোটের সময় নারী পুরুষ সবাই ভোট কেন্দ্রে যায় এবং সেইখানে কিন্তু অনেকের ছোট বড় উঁচু নিচু সবার দেখা সাক্ষাৎ হয় এবং একটা ভাব বিনিময় হয়। যদিও গতকাল আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 7 থেকে 8% ভোট হয় এবং মার্কিন জাতীয় নির্বাচনেও কোনো কোনো ক্ষেত্রে তিনি 25-26% দেখেছেন। তো সেই ক্ষেত্রে উনি অবশ্য ডিফেন্ড করেছেন যে আমাদের দেশেও এখন 20 থেকে 30%, এটা হয়তো মানুষ কোনো কারণে যায় না, নাকি মার্কিন নাগরিকদের মতো হয়ে গেছে, উনি ওটা বলতে চাচ্ছেন। স্বাধীনতা সহ। আর এটা দাদা আরেকটা জিনিস হলো, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা এই যে গত কয়েকদিনের যে নির্বাচনগুলো 3-4 মাসের, এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস, মানুষ যদি ভোট কেন্দ্রে না যায়, তাদের মধ্যে যদি এই উৎসব মুখরতা না থাকে, এটা কিন্তু ধীরে ধীরে আমরা যেমন আগে বলতাম যে স্বৈরাচার সরকারের আমলগুলায় যে মানুষ ভোটে পার্টিসিপেন্ট না করেই নির্বাচিত হয়ে যাচ্ছে, কিন্তু এখন হলো মানুষ কেন্দ্রে যাচ্ছে না। এটা কিন্তু একটা গণতন্ত্রের সংকট সৃষ্টি হচ্ছে কিনা, এটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয়। ধন্যবাদ আতিক, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবার। আরেকজন, আমরা একটু তরুণ শিক্ষার্থীদের কাছে শুনতে চাই, তারা কি ভাবছে, আমাদের গণতন্ত্র হুমকির মুখে কিনা, তরুণরা নিয়ে চিন্তিত কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিতর্কিক নাইমুল হক। জি, ধন্যবাদ। প্রথম কথাটি হচ্ছে, আমরা যখন এখানে গণতন্ত্র নিয়ে কথা বলছি এবং আমাদের দেশের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলছি, আজকে যেটা আমি বিভিন্ন পেপার পত্রিকায় দেখলাম আর কি, যে কোনো ভোট কেন্দ্রের অবস্থাটি এরকম যে এখানে ছেলেপেলেরা ক্রিকেট খেলছে, অথবা যারা আনসার গার্ডরা ছিল তারা দোলনায় দুলে মানে দোল খাচ্ছে, যারা পোলিং অফিসার যারা ভোট নেয় তারা ভোটারদের জন্য অপেক্ষা করছে। মানে বাংলাদেশের ভোটের চিত্রটা, মানে আমি আগে মানে এরকম কোনো দিনও দেখি নাই যে বাংলাদেশের মানুষ ভোট দিতে এত অনীহা প্রকাশ করছে। মানে এইটা কেন আসছে? এটা আসছে যে মানে কি, তারা তো জানে যে এখানে আমি যদি ভোট দিতেও যাই না দিতে যাই, মানে এটাতে কোনো মানে পার্থক্য হয় না আসলে, যে জেতার সে আগে থেকেই জিতে আসে, মানে ভোটাররা উৎসাহ পায় না যে তার ভোটটা, মানে ব্যালট পেপারগুলো আগে থেকে সিল মারা থাকে, ব্যালট বাক্সগুলো আগে থেকে ভর্তি হয়ে থাকে। মানে এই জিনিসটা আমাদের গণতন্ত্রের জন্য মানে অত্যন্ত ক্ষতিকর বলে মনে করছি। আমার প্রশ্নটা এখানে না, আসলে প্রশ্নটা হচ্ছে যে এটা তো আমার দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। আজকে যেখানে সহিংসতা নিয়ে কথা হচ্ছে, কথাটা যখন পার্বত্য চট্টগ্রামে সহিংসতা হয়েছে, এখন দেখুন ব্যাপারটি এরকম যে এখন এই আমার মেইন প্রশ্নটি এখানে, এই সহিংসতাটি পরবর্তীতে আমাদের গোটা বাংলাদেশে ছড়িয়ে যাবে কিনা, কিভাবে? দেখুন, এইটা কিন্তু অনেক একটা কনসার্নের বিষয় বলে আমি মনে করি। কিভাবে? আমি একটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কথাটি এরকম, মানে এবার যে 30 ডিসেম্বরের জাতীয় নির্বাচন, আমার নিজের এলাকায় আমি দেখেছি, যখন তারা আমার এলাকার লোকজন মানে একটা দলের প্রতি, কোনো একটা বিরোধী দলের প্রতি মানে অন্ধবিশ্বাস করি, এরকম একটা ব্যাপার, তারা হয়েছে কি, যখন দেখছে যে ব্যালট পেপারভাবে অবৈধভাবে সিল মারা হচ্ছে, তারা আস্তে করে ভোট কেন্দ্র থেকে চলে আসছে। তারপরে যখন সেখানে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হলো, তখন অবস্থাটি এরকম যে আমার এলাকার মাঝে একটা থমথমে অবস্থা বিরাজ করছিল। সেখানকার মানে আওয়ামী লীগের লোকজন যারা বিজয়ী হয়েছে, তারা তাদের বিজয়ী মিছিল নিয়েও আমাদের এলাকায় ঢুকতে ভয় পাচ্ছিল, যে আমি ব্যাপারটি বুঝতে পারতেছিলাম যে কোনো সময় আমার এলাকার লোকজন মানে হামলা করে দিতে পারে। মানে সহিংসতার পর্যায়টি এরকম যে তারা কোনো একটা দলের প্রতি মানে অন্ধবিশ্বাস করে তারা এটা কখনোই মেনে নিতে পারছিল না যে ওই অসহিংসতার বিষয়টি। তারা কিন্তু এই যে পার্বত্য চট্টগ্রামের যে ঘটনা, সেখান থেকে কিন্তু অনুপ্রাণিত হইতে পারে, হয়তো সেদিন হামলা করেনি, কিন্তু এরপরে কোনোদিন যে হামলা করবে না, আমরা আবার সহিংসতার দিকে ফিরে যেতে পারি, এটাই আশঙ্কা। হ্যাঁ,
আমার প্রশ্নটি আসলে এখানে যে এটা কি মানে সারা দেশকে প্রভাবিত করবে কিনা, যে পার্বত্য চট্টগ্রামের যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে জাতীয় নেতারা আছেন, তাদের কাছে শুরু করব। ধন্যবাদ নাইমুল। আমি আসতে চাই আরেকজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিতার্কিক আইবি আক্তার। ধন্যবাদ স্যারকে। যখন আমরা কথা বলছি যে সারা দেশ জুড়ে যখন নির্বাচন, যতগুলো নির্বাচন দেখি প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি যে কিছু নির্বাচনে হচ্ছে উল্লেখযোগ্য করার মতো সহিংসতা আমরা দেখেছি। প্রত্যেকটা নির্বাচনেই সহিংসতার দৃশ্য আমরা দেখতে পেয়েছি। কোনো সহিংসতার দৃশ্য আমাদের টনক রয়েছে। আসলে আসি যে এই সহিংসতাটা কোথা থেকে সৃষ্টি হয়, যখন যে বিভিন্ন দলের রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে আর তাদের যে বিভিন্ন দাবি থাকে, তাদের যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করে, তাদের যে অভিযোগগুলো থাকে, অর্থাৎ তারা যখন নির্বাচন কমিশন তারপরে হচ্ছে নির্বাচনী কর্মকর্তা এবং হচ্ছে সরকারের উপর আস্থা রাখতে পারে না, তখন তারা হচ্ছে নির্বাচন থেকে সরে যায় এবং তাদের প্রতি তারা যখন এখন নির্বাচন বর্জন করে, তারপরে দেখা যায় যে তাদের মধ্য থেকে ক্ষমতাসীন দল ছাড়া অন্যান্য দল, প্রায় সবগুলো দল থেকে এরকম অভিযোগ এসেছে যে তারা হচ্ছে ক্ষমতাসীন দলের লোকেরা হচ্ছে ভোট কেন্দ্র দখল করে রাখে। তারপর হচ্ছে এরকম অভিযোগ আমরা পেয়েছি যে আগের রাতে হচ্ছে 30% 40% বা এরকম একটা করে ভোট কেন্দ্রগুলোতে হচ্ছে। সেটা হচ্ছে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে নিশ্চয় না, এই নির্বাচন নিয়ে ভোটারদের উৎসাহ কম বা ভোট পড়ছে না, এটাই তো পর্যবেক্ষণ মোটামুটি ধরনের। জি, আমরা উপজেলা নির্বাচন দেখেছি। এই কথাটা আমি এই জন্য বলছিলাম যে অন্যান্য দলগুলো, যে বিএনপি সহ অন্যান্য দলগুলো যে নির্বাচন বর্জন করেছে, এই নির্বাচনে আমরা দেখেছি যে তাদের অংশগ্রহণ নাই। তারা দাবি করছিল, আমরা দেখেছি 30 ডিসেম্বরের নির্বাচনটা কেমন হয়েছিল। সেই জায়গা থেকে প্রশ্নই আসে না উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করার। অর্থাৎ তারা যে 2018 সালের 30 ডিসেম্বরের যে নির্বাচনটি হয়ে গেল, এবং সেখানে কিন্তু অংশগ্রহণমূলক একটি নির্বাচন ছিল, এবং সেখানে তারা অংশগ্রহণ করে যে 7টি গ্রহণ করেছেন, সেখান থেকে তারা দাবি করছেন যে উপজেলা পরিষদে তারা সেই আশানুরূপ ফলটি পাবেন না। অর্থাৎ তারা তারপরও বিভিন্ন দাবি করেছেন, সেগুলোতে আমরা দেখেছি যে ক্ষমতাসীন দল সেভাবে ভ্রুক্ষেপ করেনি। হ্যাঁ, ধন্যবাদ আইবি। আমরা একটু পরে আসবো আবার আপনাদের কাছে। আচ্ছা, ঠিক আছে। এর মধ্যেই আমরা একটু যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো নিয়ে একটু ছোট ছোট করে মতামত শুনে আসি। যেন আহমেদ হোসেন, জি, আপনি তো শুনলেন প্রতিক্রিয়া। আমি তো শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ওদের কথা শুনলাম। তারপরে সুজনের যিনি কথা বলে সাংবাদিক আক্তার কবির চৌধুরী অ্যাডভোকেট, তিনি বললেন। আর আমি ওই লাইনে যাব না। আমার ডালিভাইয়ের আমি ছাত্র জীবনে দেখেছি বিপ্লবী ডালিভাই। এখন তিনি লুটেরা, বিএনপির নেতা হইলে তাকে লুটেরা মনে হয় না, এটা আমার কাছে পরিষ্কার। তিনি বাম ছিলেন, বাম থেকে এখন ডানে চলে গেছেন। ডানে গেলেও এখনও তার চেহারা, ছবি, কথাবার্তা বাম মনে হয়। দুর্নীতির কথা বলেছেন। দুর্নীতি তো বাংলাদেশে 5 বার চ্যাম্পিয়ন বিএনপি আমলে হয়েছে, এ কথা ডালিভাই বলতে পারবেন না। কার আমলে কত চ্যাম্পিয়ন? না 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 না, আপনার দুর্নীতি প্রসঙ্গ, দুর্নীতি তো একদিনে হয় নাই। বাংলাদেশে কি দুর্নীতি তাই বলে আমি উত্তম হই না? কথা শুনেন। এখন প্রশ্ন হলো যে হাওয়া ভবন তো লুটেরা ভবনই ছিল, কাজে দুর্নীতির সে কথা বলতে গেলে আজকে বেগম জিয়া যে কারাগারে আছেন, এটা কোন মামলায় আছেন? দুর্নীতির মামলায়। আর দেশের বাইরে টাকা পাচার, এটা তো প্রকৃষ্ট প্রমাণই আমরা পেয়েছি। কোকো যে মারা গেছে, বেগম জিয়ার ছোট ছেলে, সে 20 কোটি টাকা সে সিঙ্গাপুর থেকে আনা হয়েছে, দুধকে নিয়েছে, এটা তো প্রকৃষ্ট প্রমাণ। কাজে দুর্নীতির প্রসঙ্গ আনলে দুর্নীতিকে সাফ করতে হচ্ছে আমাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজ হচ্ছে ময়লা পরিষ্কার করা, আর ময়লা আবর্জনার স্তূপ তৈরি করে গেছে বিএনপি জামাত মিলে, বুঝছেন। বাংলাদেশে কোনো কাজই শেখ হাসিনা ভালো করে নাই। পদ্মা সেতু যে আপনার এই বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক যে টাকা উইথড্র করে নিয়ে গেল, তারপরে যে এখন পদ্মা সেতু দাঁড়িয়ে যাচ্ছে, এই কাজটা কিন্তু ভালো হয়নি, এটা প্রশংসা হবে না। আপনার রাজাকার আর বদরদের বিচার হয়েছে, এই যে কাজটা এত বড় মহৎ কাজ করেছেন, এই ডালিভাই মনে মনে বিশ্বাস করেন কাজটা মহৎ, কিন্তু বলতে পারবেন না, ওনার লিমিটেশন আছে। সবাই দল যারা করেন আপনাদের সবারই লিমিটেড। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সরকারের খারাপ কাজটা যেমন বলতে পারবেন না, উনি এখন আমি তো এখন তো অপোজিশন, ফিরোজ ভাই অপোজিশন, ডালিভাই কিন্তু অপোজিশন, বুঝছেন। আমি সরকারি দল, তো অপোজিশনের কাজই হচ্ছে অপোজ করা। আর আমি যেহেতু সরকারি দল, আমাকে ডিফেন্ড করতে হয়, আমাকে আবার অনেক কিছু বলে দিতে হয় যে আমরা এই কাজটা করেছি, ওই কাজটা করেছি। যেমন ইলেকশন বর্জনের মধ্য দিয়ে, যে বর্জনের তথাকথিত খারাপ সংস্কৃতি,
এই সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের একজন নির্বাচনী ব্যবস্থা ছাত্রী বলছিলেন যে বর্জনের বিষয়টা কেন আসছে, কারণ 30 ডিসেম্বরের অভিজ্ঞতা না। 30 ডিসেম্বরের কি অভিজ্ঞতা? আপনি যদি আপনি আসেন ক্যাটাগরি করে আসেন, বিএনপি আগে বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাব না, আমরা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না। পরে বলছে যে আমরা এই সংলাপ চাই, সংলাপের বাস অলরাইট। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন তাদের ঐক্য ফ্রন্ট হলো, তখন সংলাপের জন্য অলরেডি প্রধানমন্ত্রী আহ্বান জানালেন, সংলাপেও গিয়েছেন, একবার না দুবার সংলাপও হলো। তারপর নির্বাচনেও এলেন, আগে বললেন নির্বাচনেই যাবেন না, পরে বললেন নির্বাচনে আসলেন। এবং ডক্টর কামাল হোসেন সাহেবের বক্তব্যটা আমার এখনও পরিষ্কার মনে আছে। তিনি নির্বাচনের আগের দিন বলেছেন যে প্রতিটি কেন্দ্রে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আপনারা সবাই কেন্দ্রে অবস্থান করবেন, ভোট বিপ্লব হবে। আল্লাহর হস্তে এমন ভোট বিপ্লব তাদের ক্ষেত্রে হয় না, হয়ে গেছে তাদের বিরুদ্ধে। এখন তাদের বিরুদ্ধে ভোট বিপ্লব কেন হলো, এটা যদি আমাদের অপরাধ হয় তাহলে তো আমাদের ক্ষমা চাইতে হয় না। আমি এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত এখন আমার বিএনপির মাঝে ফ্রাস্ট্রেশন, হতাশা যে এত কিছু করলাম, শেষ পর্যন্ত কিছুই তো করতে পারলাম না। এই যে ফ্রাস্ট্রেশন থেকে কথাবার্তা বলা, প্রলাপ বকতেছেন। আচ্ছা, প্রলাপ বকছেন, আমি শুনবো আপনার কাছে আরো বিস্তারিত এই নিয়ে। কাজী ফিরোজ রশিদ, আপনার কাছেও আসবো, তবে আমাকে যেতে হবে ছোট্ট একটা বিরতির পরে সেই ফিরোজ রশিদের কাছ থেকে শুনে এবং আমরা আসবো আতার রহমান ঢালির কাছে। দর্শক, গণতন্ত্রের সংলাপে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমরা একটু পরেই ফিরছি। আর টিভির সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপে। আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। আমরা আলোচনা করছিলাম উপজেলা নির্বাচন এবং পাহাড়ি সহিংসতা নিয়ে। আলোচনায় যে পর্যায়ে ছিলাম, জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার বক্তব্য দেওয়া। আবার উপজেলা ইলেকশন নিয়ে বলবেন না যেটা আপনার এই সামগ্রিক প্রতিক্রিয়া নিয়ে? আমার সাংবাদিক বন্ধু বলেছেন যে 90 সালে স্বৈরাচারের সময় আমাদের সময় নির্বাচন কলুষিত ছিল, জোর জবরদস্তি করে ভোট কাটা হইতো। আমরা তো অস্বীকার করি না। নির্বাচন বলেন, যুদ্ধ বলেন, প্রেম বলেন, এখানে নীতি আদর্শ নৈতিকতা এখানে খুব কম মানা হয়। যুদ্ধক্ষেত্রেও কিন্তু এগুলো খুব বাঁচা হয় না। প্রেমের ক্ষেত্রে এগুলো দেখা হয় না কোন জাত, কোন পদ, কোন কী ধর্ম কি যখন প্রেমে পড়ে। যুদ্ধক্ষেত্রের একই অবস্থা এবং ভোট যুদ্ধ একই অবস্থা। আমরা হয়তো কিছু করছি, কিন্তু তারপরে তো দীর্ঘ 30 বছর, এই 30 বছরে গণতন্ত্র যেখানে দাঁড়ানোর কথা ছিল, যেভাবে আপনাদের যে স্বপ্ন নির্বাচন নিয়ে সেইখানে সেই স্বপ্নকে পূরণ হয়েছে, সেইখানকে আসতে পেরেছেন। আমাদের সাথে 30 বছর আগে কেন তুলনা করতে যান? এইটা আমার মনে হয় যে আপনাদের এটা একটা বাতিক হয়ে গেছে, রোগ হয়ে গেছে। এইটা তুলনা করে লাভ নাই। 30 বছর আগে আমরা অনেক কিছু করছি। আমরা ছিলাম তো মার্শাল্লাহ গভর্নমেন্ট, আমরা স্বৈরাচার, কিন্তু আপনারা গণতন্ত্রে কি করতেছেন? এই 30 বছর তো গণতন্ত্র আছে। এইখানে আপনারা নিজের কাছে প্রশ্ন করেন। আপনারা সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল, স্বঘোষিত বুদ্ধিজীবী, এই সমস্ত যারা আছেন, তারা একসাথেই আপনারা কেন দেশটাকে ভাগাভাগি করে ফেলে নেন? আপনারা তো একসাথেই না, সাংবাদিক একসাথে না। আপনি দেখেন ডাক্তার, কি দুর্ভাগ্যজনক, বিএনপি যখন ক্ষমতা আসে ড্যাব হয়ে যায়, তারা যা ইচ্ছে তাই করবে। ভালো ভালো ডাক্তারদের কোনো ডাক্তারি করবে না, বসে তারা এরে বিদ্যা দেবে, ওরে ই করবে, ও আওয়ামী করে, ও বাকশাল করছে, ওই করছে, সব করছে। এখন সচিব তারা কোনো ডাক্তারি করবে না, তারা কারে বদলি করবে, কারে প্রমোশন দেবে, কারে আনবে, সবাইকে দেবে। কেন? ডাক্তার থাকবে জনগণকে মানুষ বাঁচাবে, জীবন বাঁচাবে, সবার জন্য ডাক্তার। সেটি কোন দল করেন? তার কাছে তো সারা পৃথিবীর লোক দৌড়ে যাচ্ছে। তা আমাদের ডাক্তার দেখে যাইতে পেরে কেন? কে ভাই ওইখানে যাবে না, ও জামাতের ডাক্তার, ওইখানে ও কিন্তু বিএনপি ঘেঁষে ডাক্তার, ও আওয়ামী লীগ ঘেঁষে ডাক্তার। এই যে এত ভালো ডাক্তার সাহেবদের এই কলঙ্কের তুলক লাগাই দেওয়া হয়, এদের রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। ডাক্তাররা কেন রাজনীতি করবে? তারা জনগণের সেবা করবে, মানুষ দেখবে। আমাদের প্রত্যেকটা মানুষকে যাইতে হয় এখন বিদেশে, কাউকে বিশ্বাস করতে পারে না। আমি একটা হাসপাতাল যাইতে পারি যদি ওখানে জামাত থাকে, ধরেন আমি জামাত করি না, অথবা বিএনপি থেকে, অথবা যে আমাকে পছন্দ করেন এই ডাক্তার থেকে। এটা প্রফেশনালিজমটা নাই আর কি আমাদের এখানে। হ্যাঁ,
প্রফেশনালিজমটা ডেভেলপ করে না, আমরা হয় না, দলীয় দৃষ্টিভঙ্গি হয় থেকে। নাই। এখানে খালি ওই যে দলতন্ত্র আর তেল দেওয়ার এই যে উপরে ওঠার একটা প্রতিযোগিতা, এইটা বন্ধ না হওয়া পর্যন্ত এটা হবে না। 1 2 আমরা কিন্তু আসলে এর দোষ দেই, ওর দোষ দেই, এই দোষ দিয়ে লাভ নেই। আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। এখান থেকে বেরিয়ে আসার উপায় বের করতে হবে সবাইকে। ধৈর্য, সহনশীলতা, একে অপর প্রতি শ্রদ্ধাবোধ, এখান থেকে কিন্তু আমাদের শুরু করতে হবে। এখন বলতে পারেন যে অমুকে আমাকে মেরে ফেলাচ্ছে, অমুকে এই করছে, সেইখান থেকে চলে আসতে হবে। এদেশে অনেক বামপন্থী রাজনীতি হয়েছে, কিন্তু তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেনি। স্বাধীনতা যুদ্ধর ডাক কিন্তু বঙ্গবন্ধু দিয়েছিল। অনেকে কিন্তু সশস্ত্র বিপ্লবের চেষ্টা করেছে, কিন্তু জনগণকে সম্পৃক্ত করার আসল জিনিস। 70-এর নির্বাচনে সমস্ত জনগণকে স্বার্থপর ভিত্তিতে সম্পৃক্ত করে বঙ্গবন্ধু যে এখন নির্বাচিত হবার পরে বাংলাদেশে অবিসংবিত নেতা হইলেন, তখন উনি স্বাধীনতার ডাক দিলেন এবং জনগণ সাড়া দিল। তো সেই জন্য আমরা মনে করি যে যাই করবেন, যন্ত্র সংস্কার জনগণের সমর্থন ছাড়া করা যাবে না। জনসমর্থন আদায় করে সংস্কার করতে হবে এবং একটা জাতীয় ঐক্যমতের দরকার। কিভাবে আমাদের সমস্ত নির্বাচনগুলো সুন্দর সঠিক করা যায় এবং হানাহানি মারামারি থেকে দূরে থাকা যায়, এই জন্য একটা সবার একটা সুচিন্তিত দরকার। আর পাহাড়ে যেটা হচ্ছে এই ঘটনাটা, এটা খুবই একটা দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা। কারণ যারা নির্বাচন পরিচালনা করবে এরা কোনো দলের না, তারা এই সরঞ্জাম নিয়ে যেতেছিল, তাদেরকে ব্রাশ ফায়ার করেছে। এখানে অনেকগুলো দল উপদল কাজ করতেছে। আমি মনে করি যে এটা পাহাড়ে শান্তির যে আমরা চুক্তি করেছি সেটি এখনো পর্যন্ত কেন শান্তির বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে? এইটা অনেকগুলো, এই ছোট্ট আপনার প্রশ্নটা তো অনেক ব্যাপক, তো অল্প সময় দেওয়া যাবে না। তবে শান্তি চুক্তিটা করে কিন্তু পাহাড়ে শান্তি আসছে। এখানে যে অবস্থা ছিল পার্বত্য চট্টগ্রামে, দিনের বেলাও মানুষ চলাচল করতে পারতো না, সেখানে শান্তি চুক্তির পরে কারফিউ থাকতো দিনেও, এবং সেইখানে শান্তি চুক্তি করে কিন্তু এখন পাহাড়ে অবাধে যাতায়াত করে। পর্যটকরা সবসময় যাতায়াত করছেন দিনে এবং রাতে। প্রত্যেকটা রাতে 4টে বাস আসে রাঙামাটি, খাড়িয়াছড়ি, বান্দরবান থেকে, এবং 4টে বাস যাচ্ছে, অর্থাৎ রাতে যাতায়াত করে। দিনে তো এইভাবে অনেক অনধিক। তো এই সমস্ত পরেও কিন্তু পাহাড়ে অনেক শান্তি আছে। কিন্তু এটা আমি মনে করব নির্বাচনের প্রতিহিংসতা। এই যে আমাদের দেশে যেগুলো হচ্ছে, এগুলো হয়। আমাদের দেশে কিন্তু অনেক মারামারি হচ্ছে, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। কিন্তু যাদেরকে মারা হচ্ছে এরা তো একেবারেই নিরীহ কর্মচারী, ওরা চাই নাই, যারা নির্বাচনটাকে, গ্রাম পুলিশের সদস্য, যারা নির্বাচনটাকে বানচাল করতে চেয়েছে, তারা এটা করতে চেয়েছে। তারা এটার জন্য দায়ী যে নির্বাচনের বাক্স না যাক, ইলেকশনে না হোক। এটা না, তো এদেরকে মারা কোনো নেই, কারণ এরা তো ভোটের সাথে সম্পৃক্ত না। আসছি জন ফিরোজ, তার একজন সভাপতি, আওয়ামী লীগের সভাপতিকে আজকে মারছে, আরো একজন আমাদের সভাপতি। জি, ধন্যবাদ আপনাকে। তো আমি ওই আগের প্রশ্নে যাব না, শুধু একটা, যেটা নির্বাচন কমিশনের ওই বক্তব্যটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। যেটা নির্বাচন কমিশন বলেছেন যে ভোটার আনার দায়িত্ব আমাদের না, কথাটা আমি মনে করি সঠিক বলেননি। ভোটার আনার দায়িত্ব যদি না আসে তাহলে কি করবে? আপনি কেন নির্বাচনের প্রতি মানুষ নিস্পৃহ? নির্বাচন কমিশন নিশ্চয়ই এর জন্য দায়ী। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা উপহার দিত, তাহলে জনগণ ভোট কেন্দ্রে আসতে উৎসাহিত হইত। সেই ব্যর্থতা রাজনৈতিক দলের উপরে নির্বাচন কমিশন কেন চাপাতে চান? উদুরপিণ্ডি এই ব্যর্থতা নির্বাচন কমিশনের মেরুদণ্ডহীন, তার দেয়ার স্পার্ম, তারা কোনো কথা বলতে পারে না নির্বাচনের অনিয়মের ব্যাপারে। অথচ সেদিন হঠাৎ করে বলেই ফেলছেন যে আর যাতে কোনো দিন রাতে ভোট না হয়। তো এটা তো মানে দিবালোকের মতো স্পষ্ট যে তারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল। এবং আজকে মানুষ যে নির্বাচনের প্রতি যে বিরূপ ধারণা, এদের এই সমস্ত, এই জন্য এরা দায়ী, এদেরকে কাঠগড়ায় দাঁড় করানো দরকার। আবার উল্টা যে আমাদের দায়িত্ব না, ওই যে হুজুররে কইছিল যে হুজুর এই মুদ্দার কি দুজকে যাইব না, বেহেস্ত দায়িত্ব যাবে। আমার দায়িত্ব মুনাজাত দেওয়া, দুজক এটা বেহেস্তে যাইব না দুজকে যাবে, এটা কি আমার কাজ নাকি? তো ওরা তো এই ধরনের কথা বলা শুরু করেছে।
আর আরেকটা কথা ইম্পর্টেন্ট, যেটা যে আজকে যে পেশাদারিত্ব, আমরা সব পেশায়, শিক্ষক সাংবাদিক থেকে আরম্ভ করে আমরা এই পেশাদারিত্ব, এটা আমাদের দেশেই না শুধু, এটা সারা পৃথিবীতেই। যেমন আমার একটা ঘটনা খুব ভালো লাগছে, জেরাল্ড ফোর্ড যখন গুলিবিদ্ধ হলেন, গুলিবিদ্ধ হওয়ার পরে তারা যখন নিয়ে গেল, তার অপারেশনের পরে ডাক্তারকে জিজ্ঞেস করছিলেন তুমি কোন পার্টি বলো, তো ডাক্তার বলছিলেন যে আই এম এ ডেমোক্রেট, আর জেরাল্ড ফোর্ড ছিল রিপাবলিকান। তো দ্যাট ইজ দ্য ওয়ে ইট গোজ। বাট আমাদের দেশে গণতন্ত্রকে আমরা মনে করি সবাই দেয়, যেটা ফিরোজ ভাই বলেছেন, অত্যন্ত বিজ্ঞচিত। আজকে আমাদের 30 বছর পিছনে না, আমাদের সামনে দেখা দরকার। আমরা অনেক দূর এগিয়েছি, আমি বলবো না আমরা পিছাইছি, আমি বলবো না আমাদের দেশে উন্নয়ন হয়নি, সেটার পাশাপাশি আরও যেগুলো উন্নয়নের দরকার, যে শুধু উন্নয়ন দিয়ে একটা দেশ চলে না। উন্নয়ন আইয়ুব খান করেছে, এরশাদের আমলে আমরা যতই বিরোধিতা করি, আমরা ওই সময় বিরোধিতা করেছি, উপজেলা নির্বাচনের বিরোধিতার প্রথম বক্তব্য আমি দিয়েছি, বুঝা হোক আর না বুঝা হোক। সেলিম দেলোয়ার তো মারা গেল, হ্যাঁ সেলিম দেলোয়ার মারা গেল, কিন্তু কথা হইলো তারপরে তো এরশাদ আমি মনে করব অনেক মানে বেসিক কিছু রিফর্ম, এটা সত্যি কথা স্বীকার করতে হবে, তো করেছে। কিন্তু এটা দিয়ে কিন্তু জনগণ ভোট দেয় না। জনগণ প্রথম দেখে সুশাসন আছে কিনা। আপনি দেখেন 73 সালে দুর্ভাগ্য যে ভোট কারচুপি করলে কি হয়, খন্দকার মুস্তাকরে জিতানোর জন্য 2 দিন পরে বাক্স ডিক্লেয়ার দেওয়া হয়, আর এই সব খন্দকার মুস্তাকই হয়ে যায় বঙ্গবন্ধুর খুনি। এটা ইতিহাস। কাজেই কারো জন্য চুরি করলে পরে কিন্তু এটা মাসুল দিতে হয়। তো যাই হোক, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি চাই এই দেশে, যেটা ফিরোজ ভাইয়ের বেসিক কোশ্চেনের সাথে আমি একমত, যে 90 সালে আমরা একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারে ফিরে এসে 3 দলের রূপরেখার মতো 3 জোটের আমরা এখন চলতে পারছি না। এখন ইট ইজ এ এখন চলছে সংসদীয় একনায়কত্ব। আগে ছিল সামরিক একনায়কত্ব, এখন চলছে সংসদীয় একনায়কত্ব, পার্লামেন্টারি ডিক্টেটরশিপ। এবং আমি এটাকে বলি কি বলবো, প্যাথোলজি অফ পাওয়ার, প্যাথোলজি অফ পাওয়ার। হ্যাঁ, এবং এই যে সংকট, এই সংকট থেকে আমি মনে করি আজকে যতই বিএনপিকে গালি দেও, এই দেশ আগাইতে হলে বিএনপি লাগবে, আওয়ামী লীগ লাগবে, জাতীয় পার্টি লাগবে, আপনারা লাগবে। আজকে সময় এসছে সবাইকে বসে দেশ নিয়ে ভাবার। না হলে মানুষ যেভাবে নির্বাচনের প্রতি বিরূপ ধারণা হয়েছে, এ থেকে কিন্তু এদেশে সন্ত্রাসী জঙ্গি থেকে আরম্ভ করে এবং এই যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের জন্ম হয় এই ধরনের ইয়ের থেকে। সন্ত্রাসটা তো এই কারণেই মনে হয় নাকি না, এই যে হ্যাঁ, এর থেকে আপনি কোনো ডেমোক্রেটিক স্পেস যখন আপনি দেবেন না, তখন তো সন্ত্রাস হবেই। আজকে পার্বত্য চট্টগ্রামে দেখেন, দীর্ঘদিনের খেলা, সেই ব্রিটিশ আমল থেকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা খেলছি। শান্তি চুক্তি হয়েছে, কিন্তু শান্তি চুক্তি বাস্তবায়ন হয়নি। আবার যেহেতু বাস্তবায়ন হয়নি, এর বিপক্ষে আরেকটা গ্রুপকে এখানে দাঁড় করানো হয়েছে। এক সময় আমরা এখানে উলফাদের ট্রেনিং দিতাম, ওই সময় ইন্ডিয়া শান্তি বাহিনীকে ট্রেনিং দিত, পাল্টাপাল্টি। আবার শান্তি বাহিনী যখন আসছে, তার সাথে সরকার আমি মনে করি একটা চুক্তি করেছে। চুক্তির ভালো খারাপ দুইটা দিকই আছে, কিন্তু এই চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে পাহাড়ে যে রক্তক্ষয় হচ্ছে, এটার সুযোগ যাতে আমরা অন্য কোনো তৃতীয় পক্ষকে না দেই। আজকে রোহিঙ্গারা এখানে রয়েছে, আমাদের ভাবা দরকার 10 লক্ষ রোহিঙ্গা, এরা কবে সন্ত্রাসী হবে, এরা কবে আরাকান আর্মিতে জয়েন করবে, ইউ নেভার নো। ইন্ডিয়া থেকে 10 লক্ষ 20 লক্ষ মুসলমান ফেরত পাঠাবে। কাজে বাংলাদেশ যাতে আবার বারুদের স্তূপ না হয়, এই জন্য রাজনীতিবিদদের বসা দরকার। কারণ আন্তর্জাতিক যে সম্প্রদায়, আপনি দেখেন আজকে ভেনেজুয়েলাতে কি হচ্ছে, সিরিয়াতে, গাজাতে কি হচ্ছে, আমরা কি এর থেকে বিচ্ছিন্ন না? এখন গ্লোবালাইজেশনের যুগে আমরা সবাই আপনি দেখেন, আমাদের একটা সেকেন্ড, আমাদের একটা জায়গা এখন আনট্যাপড, আমাদের ব্লু ইকোনমি এখন আনট্যাপড। এই নজর কার নাই? এই ব্লু ইকোনমির নজর যেখানেই পড়েছে, সেই দেশ ধ্বংস করেছে এই কর্পোরেট ক্যাপিটালরা। আজকে বাংলাদেশে আসতে পারে,
আসবে, কর্পোরেট ক্যাপিটালরা এখানে হস্তক্ষেপ করছে। এই জন্য জনগণকে সচেতন করার জন্য জনগণের রাজনৈতিক দলকে সামনে আসাইতে হবে, দেশে গণতন্ত্রের সুবাতাস বইতে দিতে হবে, আর না হলে দেশ আবার ধর্মান্ধদের কাছে চলে যাবে। ধন্যবাদ জনাব আতর মন্ডলী। আমি একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রাম থেকে আক্তার কবির চৌধুরী আছেন যুক্ত। জনাব চৌধুরী, আমি বিরতির আগে বলেছিলাম যে এখানে একটু পাহাড়ি সন্ত্রাস নিয়েও আপনাদের একটু মতামত জানতে চাই। চট্টগ্রাম অঞ্চলে যেহেতু এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনার। জনাব আক্তার কবির চৌধুরী। জি, পাহাড় দীর্ঘদিন থেকে অশান্ত হয়ে আছে, আবার অশান্ত হচ্ছে। তো কিন্তু এই নির্বাচনকে নিয়ে আরো অশান্ত হচ্ছে কেন? ছিল এই কারণেই যে শান্তি চুক্তি করাকালীন সময়ে আমাদের দেশে একটা বিশাল বড় দল বিরোধিতা করেছিলেন। সেটা খুব পরে করেছেন কিনা জানি না। শান্তি চুক্তি আমি কয়েকবার পড়েছি। সেটা হচ্ছে আসলে আমাদের যে হিলটেক্স ম্যানুয়াল ছিল, অনেক ক্ষেত্রে তার হচ্ছে বঙ্গানুবাদ। সে শান্তি চুক্তিও বাস্তবে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন ছিলেন, তাদের রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণে সেটা বাস্তবায়ন হয় নাই। আরেকটি যে দল ইউপিডিএফ বলা হয় যে সেটা অনেকটা আজকে আমাদের জন্য ফ্রাঙ্কেনস্টাইন হয়ে গেছে। তো গত নির্বাচনের দিন যেটা খুবই দুঃখজনক, যারা প্রাণ দিয়েছেন, যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি একটু আগে আলোচনায় যে বলছিলাম এরকম করে নির্বাচন চলতে থাকলে এটা নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব হতে পারে। সেটার কোনো লক্ষণ কিনা বা সূচনা হচ্ছে কিনা আমি জানি না। কারণ নির্বাচন যখন প্রার্থীরা যখন মনে করেন যে একটা নীল নকশার নির্বাচনই হবে, এবং ইউপিডিএফ এর প্রার্থী যখন নিজেকে প্রার্থীতে প্রত্যাহার নির্বাচন থেকে করে নিয়েছেন, সেটার সাথে যোগসূত্র থাকতে বলে অনেকেই অভিজ্ঞ মহল মনে করছেন। তাহলে নির্বাচন, আপনি একটু সঞ্চালক মহোদয়, আপনি একটু আগে আমার কথার সময় বলছিলেন যে কোথাও কোথাও সরকারি দলের মনোনয়ন পাওয়া লোক হয় নাই, যারা অন্য ব্যক্তি প্রার্থী হয়ে গেছেন। সেই হওয়াটা সেটাও কোনো পরিকল্পিত কিনা। কারণ ডাকসু নির্বাচনের বিপি নির্বাচিত হওয়া নিয়ে যেমন অনেকে সন্দেহ প্রকাশ করেন, রাত্রি 1:30 পর্যন্ত একজন হচ্ছেন, 3টার সময় ডিক্লেয়ার হয়েছে। উপজেলা নির্বাচনগুলোতে সেটা হচ্ছে কিনা এরকম একটা ব্যাপার। আমি আরেকটা বিষয় বলি, আমাদের দেশে একবার কিন্তু না ভোটের প্রচলন হয়েছিল। আজকে যদি সমস্ত প্রার্থীর অনাগ্রহ, দলগুলোর একটা মানে অন্য সরকারি দল ছাড়া অন্য দলগুলো নির্বাচন বিষয়ে যে অনাগ্রহ, ভোটারদের যে অনাগ্রহ, তার মধ্যে আমার বিশ্বাস যদি না ভোটের প্রচলন থাকতো, তাহলে সেক্ষেত্রে সম্ভবত না ভোটেই প্রত্যেক নির্বাচনে জিতত। আমি জানি এটা আমার একান্ত বিশ্বাস। তা না ভোটের প্রচলন থাকলে সেটাই জিতত। আর নির্বাচন সম্পর্কে মূল্যায়নের একটা শেষ কথা হচ্ছে, আমার কাছে কিন্তু স্ট্যান্ডার্ড একটি মানদণ্ড আছে। সেই মানদণ্ডটি যে হচ্ছে, গত ইউপি নির্বাচনের পূর্বের ইউপি নির্বাচনে জনাব হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন এই নির্বাচন দেখে তিনি লজ্জা পাচ্ছেন। তো সুতরাং এটা আমার কাছে নির্বাচন মূল্যায়নের একটি বিষয়। আমি আর ডিটেলসে যাচ্ছি না, সময়ের ব্যাপার। সার্বিকভাবে বিষয় হচ্ছে পাহাড়কে এটা আরেকটা উদ্বিগ্নতার জায়গায়। একদিকে আমাদের রোহিঙ্গারা, আরেকদিকে পাহাড়ে যদি আবার দিন দিন আরো অশান্ত হয়ে যায়, সেখানে এটা শান্তি আনার জন্য সরকারি রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, দল এবং যারা রাষ্ট্রযন্ত্র, তাদের রাজনৈতিক সদিচ্ছাটা খুবই জরুরি। এবং নির্বাচনকে একটা আস্থার জায়গায় আনার জন্য কি করা দরকার সেটা খুবই জরুরি। এইরকম একটা পাতানো নির্বাচন দিয়ে কারো, আমি আগেও বলেছি যে আপাত কারো একটা লাভ হতে পারে। কারণ যারা নির্বাচিত হচ্ছেন, আমি তো মনে করি জনগণের সামনে জনগণ তাদেরকে কি ভাবছে, তাদেরকে কি তাদের নির্বাচিত প্রতিনিধি মনে করছেন? অথচ আগামী একটা নির্ধারিত পিরিয়ড পর্যন্ত তারা কিন্তু সেই স্থানীয় সরকার পরিচালনার ক্ষেত্রে উন্নয়নের জন্য সমস্ত কাজে দায়িত্ব পালন করবেন। আমি যাকে ভোট দিয়ে নির্বাচিত করি নাই, তিনি আমার সমস্ত উন্নয়নের কর্মকাণ্ড, আমার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমার জনপ্রশাসন সবকিছু দেখভাল করবেন। সেটা তো একটা বিপরীত একটা বিষয়। এবং তাদের কিন্তু জনগণের প্রতি, যেহেতু জনগণের দ্বারা মনোনীত হন নাই, জনগণের দ্বারা নির্বাচিত হন নাই, তাদের জনগণের প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা সেটা একটা ভাবার বিষয়। কারণ তারা সবসময় সন্তুষ্ট রাখবেন তাদেরকে যারা মনোনয়ন দিয়েছে, তারাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। ভোটার, নির্বাচক মন্ডলী তাদের কাছে কোনোভাবেই কোনো গুরুত্বপূর্ণ না। আর তাছাড়া এমনি তো আইনের দিক থেকে আছে, উপজেলার চেয়ারম্যানরা উড ডিউ রেসপেক্ট অনেকটা টু জগন্নাথ। সেখানে সাংসদরা যারা
সংসদ সদস্য, তারাই মূলত তাদের আইনের বাইরে গিয়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে তারাই সমস্ত দায়িত্বগুলো পালন করেন। আইনে স্পষ্ট আছে, উচ্চতর আদালতের সিদ্ধান্ত আছে, তারা কিন্তু কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে পার্লামেন্ট সদস্যের একটা নির্ধারিত বিষয় ছাড়া পারেন না, কিন্তু তারা করেন। এবং স্কুল, মাদ্রাসা, কলেজ, কমিটি সবগুলোতেই এমপি সাহেব তাদের প্রতিনিধি, প্রত্যক্ষ পরোক্ষভাবে সেভাবে তারা যুক্ত আছেন। আর সর্বশেষ কথা হচ্ছে, বর্তমান নির্বাচনে যা আমরা দেখছি, যা ঘটছে, যা হচ্ছে, সেটা বিগত একাদশ সংসদ নির্বাচনের এটা প্রতিফলন এবং তার পরিণতি, সেটাই দেখা যাচ্ছে। আমাদের এই জায়গা থেকে উত্তরণ ঘটাতে হবে এবং এই জন্য সবারই সদিচ্ছা দরকার, কারণ এই দেশ আমার, আপনার সকলের, এবং ভবিষ্যতের জন্য একটা বাসযোগ্য ভূমি রেখে যাওয়ার জন্য আমাদেরকে কাজটি করতে হবে। ধন্যবাদ ডাক্তার কবির চৌধুরী, আমরা আপনার দীর্ঘ বিশ্লেষণ এবং মূল্যায়ন শুনলাম। আমরা অন্য একটি স্টুডিওতে যেতে চাই, আমাদের তরুণ সাংবাদিক বন্ধুরা আছেন সেখানে, আবার তাদের একটু মতামত নিয়ে আসি। বাংলাদেশ জার্নালের যুগ্ম বার্তা সম্পাদক জুবায়ের আহমেদ নবীন, এই আলোচনাটি যে পর্যায়ে আছে এবং পাহাড় নিয়ে যদি আপনার আর কোনো মন্তব্য থাকে। হ্যাঁ, অবশ্যই আমার একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কাজী ফিরোজ রশিদ ভাই এবং ঢালি ভাইয়ের কাছে, আর যেহেতু ওনারা অনেক দিন এই বিষয়ে করছে, এই বিষয়ে অনেক কিছু বলে গেছে অলরেডি, যে এই যে নির্বাচনী যে সহিংসতাটা পাহাড়ে যেটা হলো, সোমবার নির্বাচনের পরে ভোট কেন্দ্র থেকে ফেরার পথে যে আক্রমণটা হলো, এটা কারা করছে এখনও কিন্তু ক্লিয়ার না। কেউ কেউ দায়ী করতেছে আখতারুজ্জামান বা আখতার কবির চৌধুরী ভাই বললেন যে একটা দলের দিকে ইঙ্গিত করা হচ্ছে পাহাড়ের। তো আমার প্রশ্ন হচ্ছে, এটা যদি নির্বাচনী সহিংসতা হতো তাহলে এটা ভোট কেন্দ্রে কিন্তু আক্রমণটা চালানো হয় নাই, হামলাটা ভোট কেন্দ্রে হয় নাই এবং ভোটদানরত অবস্থায় হয় নাই, ভোটের লাইনে হয় নাই, বা কোনো দলীয় প্রার্থীর উপরে হয় নাই। যারা নিরীহ সরকারি কাজ করছিলেন, প্রেসিডিং অফিসে এখানে শিক্ষক আছেন, আনসার ভিডিপি আছেন, আবার গাড়ি চালকও মারা গেছে। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে ওখানে যদি ওনাদের গাড়িটা না থেকে কোনো পর্যটকের গাড়ি থাকতো, বিদেশি পর্যটক তো না, দেশীয় পর্যটকও যদি হতো, সেই ক্ষেত্রে দেখা যেত 10-12 জন পর্যটক মারা গেছে, এটা নির্বাচনী সহিংসতা থাকতো না, তখন অন্যদিকে মোড় করতো। তো নির্বাচনী সহিংসতা যদি হয়ে থাকে তাহলে কেন তাদেরকে টার্গেট করা হইলো? আপনাদের কাছে আমি জানতে চাই যে সাধারণ তারা তো আসলে নির্বাচনের একটা প্রসিডিওরের সাথে যুক্ত, তারা কোনো পার্টির না, তারা ভোট কেন্দ্রে তারা ভোট দিতেও যায় নাই, তারা নির্বাচনটা পালন করেছে। আর যদি নির্বাচনী সহিংসতা হতো তাহলে ভোট কেন্দ্রে হামলা হইতো, সেটা কিন্তু হয় নাই। আর এর আগে আমরা যেটা দেখেছি, এর আগের ইলেকশনগুলোতে যে বিএনপি জামাত যখন অংশ নিত, তো বলা হতো যে বিএনপি জামাত সহিংসতা করতেছে, এবং করতো তারা। তো সেই ক্ষেত্রে এখান তো বিএনপি জামাত নাই, এবং যেহেতু অনেকটাই যে সরকারি দলের প্রার্থী বেশিরভাগ অনেক কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছে, তো 115-16টা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে টোটাল সবগুলো মিলে। তো সেখানে কেন এই ধরনের সহিংসতা হলো? সারা বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকা আমরা নিউজ করেছি যে নিষ্প্রাণ ভোটে কেন এই ভোটের আগুনে কেন ঘি ঢালা হইলো, এটা কারা করলো, এটা জানতে চাই আর কি। ধন্যবাদ নবীন, আপনার প্রশ্ন নিশ্চয়ই আমরা যখন এই স্টুডিওতে আসবো তখন কাজী ফিরোজ রশিদ কিংবা তরমান ঢালি সেটি জবাব দেবেন। আরেকজন সাংবাদিক আছেন, এশিয়ান মেইলের সংবাদদাতা আহমেদ আতিক। জি দাদা, আসলে এইখানে পার্বত্য চট্টগ্রামের যে বিষয়টা, এটাকে কখনোই আমরা হালকা করে দেখি না। বাংলাদেশের যে কোনো সরকারি ক্ষমতায় থাকুক না কেন, পার্বত্য চট্টগ্রাম সবসময় আমাদের কাছে একটা স্পর্শকাতর এলাকা, এবং এই এলাকায় সবসময় যে কোনো বিষয়েই নিরাপত্তার বিষয়টাকে বিশেষভাবেই দেখা হয়। এবং সেইখানে আমাদের সেনাবাহিনীরও অনেক ইউনিট আছে এবং পুলিশেরও স্পেশালাইজ ইউনিট আছে, সব বাহিনীরই গোয়েন্দা সংস্থাগুলোর ইউনিট আছে। তো এই ক্ষেত্রে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি কোনো আগে থেকেই আগাম কোনো কিছু তথ্য পায়নি? এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো, আমরা যতটুকু সংবাদপত্রে জেনেছি যে যেই আসনে এই সহিংসতার ঘটনাটি ঘটেছে, সেখানকার যে 2 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, 2 জনই আগে একটি বিশেষ দলের সাথে ছিলেন, তারা একসময় সহকর্মী ছিলেন, পরে একজন অন্যদেরকে নিয়ে, অন্য স্বতন্ত্র প্রার্থীদেরকে নিয়ে ভোট বর্জন করেছেন। তো তাদের কারো উপরেই কিন্তু হয়নি। এখন এইটা কি তারা অন্য কোনো সিগন্যাল দিল কি না যে বাংলাদেশের ভিতরের সহিংসতা, এবং এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গায় কয়েকটা সহিংসতার ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে হঠাৎ করে বাংলাদেশের এই সহিংসতাটা কিন্তু একটা আন্তর্জাতিক মাত্রা পেয়ে গেছে, যে বাংলাদেশের এই বিষয়টা এখন আন্তর্জাতিক মিডিয়াতেও চলে এসছে। বাংলাদেশের নির্বাচনের সহিংসতায় 7 জন মারা গেছে, এতজন আহত হয়েছে, এবং নিউজিল্যান্ডের ঘটনার পরপরই এই ঘটনাগুলো। তো এগুলো ক্ষেত্রে তো আমাদের নিরাপত্তা সংস্থাগুলোকে আগে থেকে আরও বেশি সচেতন হওয়া দরকার ছিল, এবং নির্বাচন কমিশনও এই ব্যাপারে আগে থেকেই অ্যালার্ট থাকা দরকার ছিল। এবং মজার ব্যাপারে যেটা নবীন বলল, যে
কোনো দলীয় প্রার্থী এখানে হতাহত হয়নি। এখানে সরকারি নির্বাচন কার্যক্রমের সাথে যারা যুক্ত তারা হয়েছে, এবং তারা খুবই সাধারণ মানুষ। হ্যাঁ, এবং স্বাভাবিকভাবে মানবিক বিষয়গুলো চলে আসে যে তাদের পরিবারগুলোর এখন কি ভয়াবহ অবস্থা হবে। আর আরেকটা বিষয় যে এখনো কিন্তু কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি, এবং এই দায় না স্বীকার করার ফলে তো এটা আরেকটা প্রবলেম। এবং বাংলাদেশ এইভাবে দায় স্বীকার অবশ্য করে না এই ধরনের সহিংসতা, তাহলে কিন্তু আমরা আমাদের পার্বত্য ব্যবস্থা নিবে তাদের বিরুদ্ধে। আমাদের পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে আমরা এখন সাম্প্রতিককালে দেখতে পাই যে ইউপিডিএফ এবং এই যে জনসংহতি সমিতির বাইরেও মিয়ানমার কেন্দ্রিকও কিন্তু কিছু সন্ত্রাসী আমাদের অঞ্চলে ঢুকে পড়েছে। হ্যাঁ, তো তারাও এটা ঘটাইলো কিনা, যেহেতু এখন রোহিঙ্গারা আমাদের দেশে আছে। হ্যাঁ, এইসব বিষয়কে ভিন্ন খাতে নেওয়া যায়। এই বিষয়গুলো আমরা আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই সব বিষয়গুলো এবং এই বিষয়গুলো আমাদেরকে এখনই গভীরভাবে ভেবে দেখা উচিত এবং তদন্ত করা উচিত। আচ্ছা, ধন্যবাদ আতিক। আপনার দুজন তরুণ শিক্ষার্থীর কাছে আসতে চাই। প্রথমে নাইমুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জি, আবারও ধন্যবাদ আপনাকে। আমার কনসার্নটি যেখানে ছিল ওই যে পার্বত্য চট্টগ্রামের অশান্তির বিষয়টি, আমরা কিন্তু দেখেছি এই যে নিউজিল্যান্ডে যে হামলা, ক্রাইস্টচার্চে হামলা, যেটা মানুষজন কিন্তু মানে দেখে দেখে শিখে, অন্যকে দেখে উদ্বুদ্ধ হয়। দেখলাম যে হোয়াইট টেরোরিজমের যে ব্যাপারটি, দেখেন অন্য থেকেই উদ্বুদ্ধ। এখন আমরা যদি এই পরিস্থিতিটা এখানে পার্বত্য চট্টগ্রামে সামাল দিতে না পারি, এর থেকে কিন্তু এই যে নৈরাজ্য, এই যে নির্বাচনী সহিংসতা, এটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা আছে। ঠিক এই সমস্যাটি সমাধান করবে, তাই আমি মনে করি যে সবাইকে মানে একজোট হয়ে কাজ করা উচিত। এজন্য কি করা উচিত, যিনি একজন স্যার বললেন যে প্রধান বিরোধী দল যে উপজেলা নির্বাচনে আসেননি, মানে তারা শুধু নির্বাচন কমিশনের দোষ দিয়ে যাচ্ছেন। আসলে ব্যাপারটি এমন না। মানে আপনি যখন সারা দেশের কথা ভাবছেন, আপনি যখন দেশের গণতন্ত্রের কথা ভাবছেন, তখন সবাই মিলে বসে একটা আপনাদের গ্রহণযোগ্য নির্বাচন করা, মানে অংশগ্রহণমূলক নির্বাচন করা উচিত। আপনি যখন মানে একটা নির্বাচনে যখন একজন প্রার্থী থাকে, এক দলের প্রার্থী থাকে, জনগণ যখন জানে যে আমার ভোট দিয়ে লাভ নাই, তিনি জিতবেন, তখন কিন্তু জনগণ আসবে না। আপনি যদি বিরোধী দল থেকে একজন প্রার্থী দেন এবং এই সরকারি দল থেকে একজন প্রার্থী দেন, তখন জনগণ ভোট দিতে আসবে। এটাই স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা শুধু নির্বাচন কমিশনের দোষ না দিয়ে আপনারা নির্বাচনে আসতে পারেন, একটা অংশগ্রহণমূলক নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারেন। মানে আমরা দেখি যে 30 ডিসেম্বর নির্বাচনে জনগণ কিন্তু গেছে, ভোট দিতে গেছে, মানে সেখানে বিরোধী দলীয় প্রার্থী ছিল, সরকার দলীয় প্রার্থী ছিল, মানে জনগণ গেছে। কিন্তু আপনি যদি প্রার্থীতা না দেন, তাহলে কি হবে, আলটিমেটলি মানে গণতন্ত্রের ক্ষতিটা হচ্ছে। আমরা যখন গণতন্ত্র টিকিয়ে রাখার কথা বলছি, তখন আমাদের একটা অবশ্যই মানে অংশগ্রহণমূলক নির্বাচন জনগণকে মানে উপহার দেওয়া উচিত, আমার এটাই মনে হয়। আর যেটা মানে এই যে এইটাই মূলত কথা ছিল যে আমাদের যে একটা ভোট বিমুখতা তৈরি হয়েছে, আমরা যেটা দেখতে পেলাম যে উপজেলা নির্বাচনে, তারপরে এই জিনিসটা যেন মানে ভবিষ্যতে আর গ্রো না করে। আর আরেকটি এইটি ছিল আমার পক্ষ থেকে কথা। আর কোন মানে আশা করতেছি যে সবাই মিলে আমরা যেন একটা মানে ভবিষ্যতে গণতন্ত্রের স্বার্থে অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারি। ধন্যবাদ। নাইমুল, ধন্যবাদ। আরেকজন শিক্ষার্থী আছেন, আইভি আক্তার। কোনো প্রশ্ন আছে আইভি আপনার এখানে? জি, ধন্যবাদ স্যারকে। আমরা দেখেছি যে রাঙামাটির যে ঘটনাটি ঘটে গেল, যে সহিংসতায় 7 জন সে জায়গায় মারা গেলেন এবং 16 জন আহত হলেন। তো সেখানে কিন্তু নিরাপত্তা বাহিনী ছিল। নিরাপত্তা বাহিনী কিন্তু এই নির্বাচনের কর্মকর্তা কর্মচারীদের কিন্তু পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে কিন্তু এই সহিংসতার ঘটনা ঘটেছে বা সন্ত্রাসী হামলাটি ঘটেছে। সেখানে কিন্তু একটা উদ্বেগের বিষয় যে আসলে আমাদের এই নিরাপত্তা বাহিনী কতটা শক্তিশালী বা কতটা কার্যকর, মানে থাকার পরেও এই ধরনের ঘটনাটি ঘটলো, সেক্ষেত্রে কতটা আরও শক্তিশালী করতে হবে এদেরকে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা রাঙামাটি ছাড়াও দেখেছি যে জয়পুরহাটে আওয়ামী লীগের মানে নিজ দলেরই 2 প্রার্থীর মধ্যে একজন হচ্ছে মনোনীত প্রার্থী আর একজন হচ্ছে স্বতন্ত্র প্রার্থী, এই বিদ্রোহী প্রার্থীদের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই যে নিজ দলীয় প্রার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনাটি ঘটে, অর্থাৎ এই যে দলীয় ভাঙন, অন্তর্কলহ, এটি আসলে গণতন্ত্রের জন্য কতটা হুমকি স্বরূপ। আর এরকম যে এই যে নিজ দলেই যখন ঐক্যটা নাই, তখন হচ্ছে তারা জনগণের জন্য কতটুকু কাজ করবে, আর আসলেই তারা জনগণের জন্য কাজ করবে কিনা। যখন নিজ দলের মধ্যে লড়াই করে ক্ষমতার জন্য, তখন আসলে তারা জনগণের জন্য কতটুকু করতে পারবে, আসলে জনগণের জন্য কাজ করার জন্য আসে কিনা, এটা একটা বড় প্রশ্ন। আর আমরা দেখেছি যে নির্বাচনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, দ্বিতীয় ধাপে যে সোমবার নির্বাচনটি অনুষ্ঠিত হলো, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 48 জন নির্বাচিত হয়েছে। এটা কিন্তু নির্বাচনের সংস্কৃতির জন্য একটা বিরূপ প্রভাব। সেখানে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসলে কারা কাজ করতে পারেন এবং যারা কাজ করতে পারেন সেই উত্তরণের পথগুলো কেমন হবে, এটা হচ্ছে আমার
এটা একটা প্রশ্ন। আরেকটি ব্যাপার হচ্ছে আমরা দেখি যে এই যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে ছোট বড়, তো বিভিন্ন দেশে কিন্তু শক্তিশালী গোয়েন্দা সংস্থা থাকে, আমাদের দেশেও আছে। তো এই গোয়েন্দা সংস্থা অন্যান্য দেশগুলোর মতো শক্তিশালী না দেখেছি আমরা। সেই ক্ষেত্র থেকে এই গোয়েন্দা সংস্থাকে আরো কতটা শক্তিশালী করা উচিত? আচ্ছা, ধন্যবাদ আইভি। অনেকগুলো প্রশ্ন আসছে আপনার কাছ থেকে, আমরা আবার আসতে চাই যেন আহমদ হোসেন আপনার কাছে। আমি তো শুনছিলাম সকলের বক্তব্য, এখন আমরা সামারাইজ করা প্রয়োজন এবং একেবারে কিছু একাডেমিক ডিসকাশন হয়েছে, একটা দলীয় অবস্থান থেকেও যে সব কথাই হয়েছে। ডালি ভাই কিছু একাডেমিক ডিসকাশন করেছেন, ফিরোজ ভাইও কিছু কথা বলেছেন। আমরা 30 বছরে আমরা রাজনীতিতে এখন একাডেমিক ডিসকাশন নাই বললেই চলে, শুধু একাডেমি না, আমরা দলীয় লাইনের বাইরে একটা কথা আমরা এখন একটা কথায় আশাবাদে আসি যে ইলেকশন বর্জনের তথাকথিত সংস্কৃতি পরিহার করতে হবে। আপনি জনগণকে সংগঠিত করতে তবে ইলেকশন যেতে হবে। আপনি এই উপজেলা নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করত তাহলে নির্বাচনটা আরও কম্পিটিটিভ হতো, তারাও জনগণের কাছে যেতে পারতো, তাদের কথাগুলো বলতে পারতো, জনগণকে সংগঠিত করতে পারতো। এর মধ্য দিয়ে কিন্তু 30 ডিসেম্বরের অভিজ্ঞতা তাদেরকে নিরুৎসাহিত করেছে। তাদের অভিজ্ঞতা তারা পরাজিত হওয়ার পরে যদি তারা হতাশ হয়ে যান, আশাবাদ কাজ না করে, তো সেখানে আমরা কি করবো বলে আমাদের বলে দেন আমরা কি করতে পারি এখন? আমরা তো আর বিএনপি রাজনীতি করি না, আওয়ামী লীগ তো আওয়ামী লীগের রাজনীতি করে। বিএনপি রাজনীতি হচ্ছে আওয়ামী লীগকে পরাজিত করা, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে বিএনপি জামাতকে পরাজিত করা। আমি কি আমার স্ট্যান্স উইথড্র করবো? আমি আমার রাজনীতিকে উইথড্র করবো? আমার বক্তব্যকে উইথড্র করবো? সুতরাং এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপিকে তার এই অবস্থান থেকে সরে আসা উচিত। তারা একটা টেস্ট করতে পারত, এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের কিছু লাভ হতো, কিন্তু তারা কিন্তু তৃণমূলে যেতে পারতো, গ্রামে গ্রামে যেতে পারতো, তাদের কর্মীগুলোকে সংগঠিত করতে পারতো এবং নির্বাচন এবং বিএনপি তো বরং ভাবছে যে অংশগ্রহণ না করে লাভ হয়েছে। না, আচ্ছা, একটা কথা বলি দাদা আপনাকে, আপনি ইসির যে স্ট্যান্ডটা, ইসির এই স্ট্যান্ডটাকে তো আমি অ্যাপ্রিসিয়েট করি, যেখানে ডেপুটি স্পিকার সহ কয়েকজন এমপিকে তারা কিন্তু মাঠ ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে এবং তারা মাঠ ছাড়তে বাধ্য হয়েছে এবং ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে। তার বড় প্রমাণ হচ্ছে যে আমাদের পার্টি থেকে যারা নোমিনেশন পায়নি, স্বতন্ত্র বা বিদ্রোহী যে নামেই ডাকি না কেন, তারা কিন্তু অনেকেই জিতে আসছে। ইট মিনস ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে। সুতরাং বিএনপি আমার তো মনে হয় নির্বাচনে আসলে তাদের এই যে লাভটা হতো। আজকে যে ফ্রাস্ট্রেশন আছে তাদের কর্মীদের মধ্যে, একেবারে গ্রাম পর্যন্ত বিএনপি অনেক কর্মী আছে, তারা অনেক ফ্রাস্ট্রেশন আছে এবং অনেকেই আওয়ামী লীগে জয়েন করার জন্য লাইন দিয়ে আছে। আমি আমার জানাবো, আমি আমার এলাকা সম্পর্কে জানি, শুধু সব এলাকাতেই নিচের লেভেলের অনেক বিএনপির কর্মী তারা আর বিএনপি করতে চায় না, কারণ তারা জানে যে বিএনপি লিডারশিপ নাই, বিএনপির কোনো নেতৃত্ব নাই, বিএনপি নেতৃত্ব কারাগারে, ওই কারাগার থেকে কত হাজার বছর পরে মুক্তি পাবে আল্লাহ জানে, এটা তারা বুঝে ফেলেছে। সুতরাং সব কিছু নেতৃত্বের প্রেরণার উপর নির্ভর করে। আজকে যে বাংলাদেশে আজকে আমরা এই যে আপনি বললেন যে এক সময় তো বিএনপি বলতো, এই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াই বক্তৃতা করেছেন যে আওয়ামী লীগ 30টা আসনও পাবে না, আওয়ামী লীগ সারা জীবনে ক্ষমতা আসতে পারবে না, আল্লাহর কি রহমত। এই যে ডালি ভাই বললেন 3 দলের যে রূপরেখা ছিল, তখন তো উনিও ক্যাম্পাসে, আমরাও ক্যাম্পাসে, সেই রূপরেখায় কি এইটা লেখা ছিল যে আপনার নিজামীর গাড়িতে পতাকা দিব? এই লেখা ছিল যে আসাদরে নিতে পারবো না, ওই এই রূপরেখায় কি এই কথা লেখা ছিল যে 21 আগস্টে শেখ হাসিনাকে হত্যা করা যাবে? আমি মনে করি এই ধরনের কখনোই বাংলাদেশের হিংস্র রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, রক্তপাতের রাজনীতি, খুনের রাজনীতি, হত্যার রাজনীতি, আপনার যাই বলেন, 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে বাংলাদেশকে উল্টো পথে নিয়ে গেল কি, পাকিস্তানি পথে নিয়ে গেল কি, রাজাকারদের ধারায় নিয়ে গেল কি, এই কথাটা তো আমাকে পেছনে যেতে হবে, মূল জায়গায় যেতে হবে। এখনও বিএনপি ওই জায়গা থেকে সরে আসেনি, বিএনপি এখনও জামাতকে নিয়ে পড়ে আছে, জামাতকে ছাড়তে পারছে না। জামাতকে ছেড়ে অন্ততপক্ষে তারা একটা মেসেজ দিতে পারতো যে নো, আমরা আর ওই অতীতে যা করেছিলাম ভুল করেছি, আমরা রাজাকারদের সাথে নাই, আমরা মুক্তিযুদ্ধের মূলধারায় চলে আসলাম। মুক্তিযুদ্ধের মূলধারা 2-3টা পার্টি থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। আপনার আমেরিকাতে রিপাবলিকান ডেমোক্রেটরা ভিন্ন ভিন্ন পার্টি, কিন্তু তারা মূলধারায় আছে। একটু ফিরোজের কাছে আসতে চাই, যদি এই বিষয়ে কোনো কথা থাকে। আপনার কাছে প্রশ্ন ছিল একটু? প্রশ্নটা তো আমার কাছে ঠিক ওইভাবে করে নেই, করছে যে
প্রশ্ন করছে কি ছেলেরা করছে না ওই সাংবাদিক হ্যাঁ কি প্রশ্ন করেছিল? এই যে এর সাথে সময়কার যে ইলেকশন পদ্ধতি নিয়ে যে না অনুষ্ঠান জবাব দিয়েছেন, সেখানে ইলেকশন পদ্ধতি এক এক সরকারের এক একটা পদ্ধতি থাকে, কিন্তু এরপরে তো 30 বছর গেছে। আমি মনে করছি যে পদ্ধতি চেঞ্জ করে এখন যে পদ্ধতি আছে এইটাই সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা। আমাদের একটি সময় তো একটা প্রশ্ন পদ্ধতি ছিল, অনেকেই এখন করতে চেয়েছে যেটা ব্রডার এসপেক্টে, সেটা হচ্ছে এই ধরনের সংস্কৃতি যে ভোটের প্রতি অনীহা, এটি গণতন্ত্রের জন্য একটা বড় প্রশ্নবোধক কিনা। আর অন্যদিকে পাহাড়ের যে বিষয়টি, যে প্রশ্নটি আপনাদের করা হয়েছে, যে যারা আক্রমণটি করেছে এবং তারা করেছে কতগুলো নিরীহ লোকের উপরে, যারা জাস্ট একটা সিস্টেমের পার্ট, তারা কিন্তু ভোটেও অংশগ্রহণ করেনি, সেটি আপনারা কিভাবে দেখেন? দেখেন এখানে জেএসএস আছে, ইপিডিপি আছে, সহস্রবাদী আছে, তারপরে এমএন লার্মা, তিনটা গ্রুপ আছে এখানে এই সব কিছু মিলাইয়া। কিন্তু এই মানুষগুলোকে মেরে কি লাভটা, মানে এটা হচ্ছে কি লাভ তাদের কাছে এইগুলো, এটা হয়তো আজকের মধ্যে বেরিয়ে যাবে কারা করছে, ও ধরা পড়ে যাবে। তা সেই এই ঠিক এই মুহূর্তে সমতল ভূমির রাজনীতি আর পাহাড়ের রাজনীতি বা জীবন ধরনের স্টাইল এক না, অতএব এগুলো একটু সময় লাগবে, বেরিয়ে যাবে। এখন আইন শৃঙ্খলা বাহিনী খুব স্ট্রং, সেখানে আর্মি আছে, পুলিশ আছে, বিজেপি আছে, অন্যান্য সংস্থা আছে। কিন্তু আমাদের এই প্রশ্নটিও উঠে এসছে, আমাদের তবে একটি কথা বলতে পারি, গোয়েন্দা সংস্থা তো কোনো তথ্য দিতে না, এটা কোনো একটা ঘটনা ঘটার আগে জান না। যেমন এই যে সুইজারল্যান্ডের যে কাজটা হইলো, এটা কে বুঝতে পারছে একটা শান্তির একটা দেশ, শান্তিদ্বীপ, সেখানটা অশান্তি হবে। এইটা তো পাহাড়ের দীর্ঘদিন শান্তি আছে, ও নিজেদের মধ্যে গোলমাল আছে, নো ডাউট। এই গ্রুপ সুইজারল্যান্ডে কিন্তু ফিরোজ ভাই 73 থেকে এই ধরনের কিলিং শুরু হয়েছে, কিন্তু এর আগেও আরো 5-7টা বড় বড় সেই ধরনের লোককে ওরা নিউজিল্যান্ড, কিন্তু সেইখানে এটা করতে পারেনি ওরা, প্রথম হয়েছে এটা 70। হ্যাঁ, এখানে আমাদের দেশে এইটা আমি বলবো যে নির্বাচনের সব ছিল ওইদিকে মুখ, এটা একদম বিচ্ছিন্ন একটি ঘটনা। যারা ঘটিয়েছে তাদের মনে একটা আছে যে কেন ঘটিয়েছে, শান্ত করার জন্য পাহাড়, এটা ধরে যাবে। আরেকটি কথা যে বন্ধু বলছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে এইটা আমাদের অন্যান্য অঞ্চলে সমতল ভূমি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে কিনা, আমি বলবো যে একদমই নেই, এটা সম্ভবই না এখানে করা। এই ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। আজকেও কিন্তু সুনামগঞ্জে ঘটেছে, আমাদের বক্তারাও বলছিল জয়পুরহাটে ঘটেছে। হ্যাঁ, সুনামগঞ্জে আপনার আওয়ামী লীগের সভাপতি মারা গেছে। এটা তো সভাপতি মারা গেছে, এটা নির্বাচন নিয়ে ঘটনা, নির্বাচন নিয়ে ঘটনায় ইউনিয়ন পরিষদ ইলেকশনে কত মারা গেছে, তারপরে দলাদলি হয়, জমি দখল দিয়ে মারামারি হয়, সেটা হয়। এটা কয়জন মাত্র সারা দেশে, কিন্তু ওই যে পাহাড়ের ঘটনা এটার সাথে এক না। আর ওই ধরনের ঘটনা এখানে ব্রাশ ফায়ার দিয়া 10 জনকে মেরে ফেলে, 5 জন মেরে ফেলাবে, এই ধরনের ঘটনা এখানে ঘটবে না। এটা একদমই অসম্ভব, কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্ক এবং কারা কি করতে পারে তাদের নক্ষদর্পণে আছে, এটা সম্ভব না এখানে। পাহাড়ে যেটা সম্ভব এখানে এটা সম্ভব না। জনাব কাজী ধন্যবাদ। আমি একটু আতরমান ঢালি আপনার কাছে। আমার ছোট্ট বন্ধুরা দুইজনেই গোয়েন্দা সংস্থা সম্পর্কে কিছু বলেছেন, তো এই প্রসঙ্গে আমার একটা, আমি কাউকে আঘাত করার জন্য না, একটা বইয়ের কথা মনে পড়ে গেল, জেনারেল আসগর খানের একটা বই, জেনারেলস ইন পলিটিক্স। এই বইটা পড়তে পড়তে এক জায়গায় এসে দেখলাম যে 65 সালের যুদ্ধের পূর্ব অবস্থায়, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পূর্ব অবস্থায় আইয়ুব খান সমস্ত জেনারেল এবং গোয়েন্দা সংস্থাদের ডাকলেন, গোয়েন্দা সংস্থাদের ডেকে বললেন যে তাড়াতাড়ি আমাকে বর্ডার রিপোর্ট দাও, বর্ডারের কী অবস্থা রিপোর্ট দাও। তো গোয়েন্দা সংস্থা কোনো রিপোর্ট দিতে পারেন না। তখন আইয়ুব খান ধমক দিয়েছে, কী ব্যাপার? বলো যে স্যার, আপনি 58 সালে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত তো আমাদের দল ভাঙ্গা, দল গড়া, এই কাজে লাগাইছেন, বর্ডারে কি হয়েছে এটা তো আর আমরা ইনভলভ না, উই আর নট ইনভলভড। তো আমাদের দেশে যাতে এটা না হয় আর কি, তো ওইটা ছোট্ট বন্ধুদের উদ্দেশ্যে বললাম। আর পার্বত্য চট্টগ্রামের বিষয়টাকে আসলে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে ভাবলে, এবং কোনো ঘটনাকেই পৃথিবীতে কোনোটা বিচ্ছিন্ন হতে পারে না, কোনো না কোনো সংযোগ থাকবেই, আমাদের সতর্ক থাকা দরকার। এই কারণে দেখেন এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে 73-তে ফিরোজ ভাইয়ের তো আমাদের অনেক বিজ্ঞ লোক, অনেক সিনিয়র মানুষ, খুব বেশি সিনিয়র না,
যাই হোক, তারপরও আমার একদিনের সিনিয়র হইলো, মনে করি আমি একদিনের সিনিয়র হইলো, উনি আমার মুরব্বী। 73-তে আপনার পার্লামেন্টে মানবেন্দ্র লারমার বক্তৃতার কথা নিশ্চয়ই খেয়াল আছে, নাম শুনছি। সেখান থেকে শুরু। এরপরে কত রক্ত, আপনি আজকে কল্পনা চাকমা নাই, আমরা বের করতে পারিনি এখনো পর্যন্ত কল্পনা চাকমা কোথায়। এই যে পার্বত্য এখনো চলছে কত বছর হলো। আপনাকে একটা ছোট তথ্য জানিয়ে রাখি, কল্পনা চাকমার প্রসঙ্গটা যখন উত্থাপন করলেন, সম্প্রতি আমাদের অফিসে একটা চিঠি এসছে চট্টগ্রামের একটি তদন্ত দল থেকে, যে কল্পনা চাকমার বিষয়ে 1992 সালে আমাদের কাগজে যা ছাপা হয়েছিল সেই নিউজটি সরবরাহ করার জন্য 96 সালে যখন এই ঘটনাটি ঘটে, তখন যাতে এই তথ্য ভোরের কাগজে, হ্যাঁ ভোরের কাগজেই। তো এখনো পর্যন্ত চিন্তা করছি যে 96 সালের ঘটনা এখন তদন্তের জন্য তারা কাগজ খুঁজে বেড়াচ্ছেন। তো ফলে এই প্রসঙ্গটা উল্লেখ করলাম যে এইগুলো কোনো সুরাহা হয় না আসলে। এই কারণেই বললাম যে ফিরোজ ভাই বললেন যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারপরে ওইখানকার যে ডেমোগ্রাফিক চিত্রটা, ওইখানে একটা গ্রুপ আছে তারা স্বায়ত্ত শাসনের জন্য দীর্ঘদিন থেকে তারা লড়াই করছে। আবার 73-তে যে প্রশ্নটা উত্থাপিত হলো, যখন আমরা বললাম বাঙালি জাতীয়তাবাদের কথা, সেটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাইলেন মানবেন্দ্র। আমরা আমাদের এখানে আমাদেরকে উপজাতিও বলা যাবে না, আমরা উপজাতি নই, আমরা ক্ষুদ্র জাতি। আমরা তো এর মাঝামাঝি একটা কিছু বলি এখন, না আদিবাসী না আদিবাসী তো বলাই যাবে না। আদিবাসীটা তো এটা একটা আরেকটা চক্রান্ত হচ্ছে, এদেরকে আদিবাসী বলার এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত। কিভাবে তারা আদিবাসী? আপনি 5000 বছর আগে এই বিতর্ক আছে। আচ্ছা, এই বিতর্ক তো একা শেষ করতে পারি না, তারপরেও একটু একাডেমিক বললাম। হ্যাঁ, তো এটা তারা নৃগোষ্ঠী, বিভিন্ন নৃগোষ্ঠী বলেন, মানে এই বলেন ক্ষুদ্র জাতিসত্তা বলেন। হ্যাঁ, আমরা নৃগোষ্ঠীর থেকে এদেরকে ক্ষুদ্র জাতিসত্তা বলতেই পছন্দ করি বেশি। ক্ষুদ্র বলার মধ্য দিয়ে আমাদের আবার একটা এক ধরনের বড় ভাই সুলভ, যে ওরা ক্ষুদ্র আমরা বড়, না বিগ ব্রাদারলি একটা আচরণ থাকে। তো সেই হিসাবে যে পার্বত্য চট্টগ্রামের এগুলো পলিটিক্যাল সলিউশন হোক না কেন, প্রত্যেকের মর্যাদা একই রকম। পলিটিক্যাল যে সলিউশন, যেটা শান্তি চুক্তির মধ্য দিয়ে পরিপূর্ণ হয়নি, সেই পলিটিক্যাল সলিউশন সকল দলকে নিয়ে করতে হবে। তা না হলে এই পার্বত্য চট্টগ্রামটার উপরে আন্তর্জাতিক কমিউনিটির, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের যেমন লক্ষণ আছে, কাশ্মীরের মতো এটা আরেকদিন বাংলাদেশের কাশ্মীর হয়ে দাঁড়াবে। কাজেই আমি মনে করি এটা কোনো একটা সরকারের না, সকল দলেরই বসে এটা বাংলাদেশের পার্ট, এটা যাতে বিচ্ছিন্ন হয়ে না যায়। একটি প্রশ্ন আপনার কাছেও ছিল যে সেই সহিংসতাটা অন্যদিকে ছড়াবে কিনা, কোনো আশঙ্কা আছে কিনা? এই সহিংসতা তো এটা সৌভাগ্য আমাদের বিএনপির নেতৃবর্গ যে কতই বিজ্ঞ যে এই উপজেলা নির্বাচনে যায় নাই। যদি এই বিএনপি আজকে উপজেলা নির্বাচনে যেত, তাহলে প্রথমেই বলা হইতো যে এগুলি সব বিএনপি জামাতের কাজ। আজকে এইটা বলার আর কোনো রাস্তা না। গালি ভাই, নিজেকে নিজে বিজ্ঞ প্রকাশ করা ঠিক না। না না, আপনারা বড় বলে বড়সই নয়, লোকে যারে বড় বলে বড়সই হয়। কেন আমরা যাই নেই আজকে না যাওয়াতে? আজকের কিন্তু আরেকটা পলিটিক্যাল ব্লান্ডার করলেন, সেটা ইতিহাস। শুনেন, ইতিহাস তো অনেক লম্বা। ইতিহাস তো ভাই জীবন শেষ হয়ে যাচ্ছে। না, ইতিহাস অনেক লম্বা, আর ইতিহাস আইন কানুন দিয়া ইতিহাস হয় না। ইতিহাস যুগে যুগে পরিবর্তন হয়। দেখেন, আমরা আগে পড়ছি মহেঞ্জোদারোর কথা, হরপ্পার কথা, এখন কিন্তু আবার শুনতেছি ওয়ারি বটেশ্বর কোত্থেকে আসছে, আমাদের পুরানো সমস্ত চিন্তা উল্টায় দিচ্ছে। ইতিহাস থমকে থাকে না। আরেকটা হলো যে এটা থেকে সহিংসতা বাড়বে, যেহেতু ক্ষমতাসীন দলের মধ্যকার দ্বন্দ্ব, এটা বিরোধীদের দল কোথায় বিভিন্ন জায়গায় এখন যেটা আসছে। না, আপনার পাহাড়ে কি ক্ষমতা? আমি বাইরের বলছি। বাইরে কি হয়েছে? এই যে সুনামগঞ্জ, বগুড়া, সুনামগঞ্জে আপনি কি বুয়েটে এসে সনিকে হত্যা করেছিলেন, নিজেরা গুলাগুলি করে, এটা মনে আছে আপনার? মেধাবী ছাত্রী 7 জনের থেকে তো বেশি না। 7 জন তো পাহাড়ে। না, ঢাকা ইউনিভার্সিটির 7 জনের থেকে তো বেশি না। তো এরপরে হয়েছে। না, ঢাকা ইউনিভার্সিটির 7 জনের থেকে তো একজন বেশি না। আরে আপনার ক্যাম্পাসে আমরা ছিলাম তখন অনেক হয়েছে, অনেক হয়েছে। ওগুলি বললে অনেক কথা বলতে পারবো। চট্টগ্রামে যাওয়ার, আমরা জানি না চট্টগ্রামে আমাদের সাথে সংযোগটি আছে কিনা,
যদি থেকে থাকে এক মিনিট একটু শুনবো ওনার কাছ থেকে, তারপর আবার আমরা ঢাকায় আসতে চাই। জনাব আক্তার কবির চৌধুরী, যদি 1 মিনিটের মধ্যে আপনার সমাপনী কোনো বক্তব্য যদি থাকে, আমাদের সময় হাতে খুবই কম। হ্যাঁ, সেটাই আমরা নির্বাচনী ব্যবস্থাটাকে সুশাসন প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থাটা সচল রাখার জন্য যেমন চাই, একইভাবে আজকে যে বিচার বহির্ভূত হত্যা সরকারের এত কমিটমেন্টের পর্ব নির্বাচনী ইশতেহারে যেটা সবসময় ছিল, সেই বিচার বহির্ভূত হত্যাটা বন্ধ হয় নাই। কারণ এখানে সংসদ বহাল আছে, সংবিধান বলবৎ আছে এবং সুপ্রিম কোর্ট থেকে লোয়ার জুডিশিয়ারির বিরুদ্ধে কার্যকর আছে। সেরকম একটি অবস্থায় বিচার বহির্ভূত হত্যা চলতে পারে না, অথচ বিচার বহির্ভূত হত্যার সাথে আমাদের সহ অবস্থান আছে। এবং আমাদের দেশে যে দুর্নীতির বিষয়টা আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগকে দায়ী করছে, কিন্তু যে মেগা প্রজেক্টগুলো হচ্ছে, সেই মেগা প্রজেক্টে আপনি রেল লাইন দড়ি বা হাইওয়ে দড়ি কিংবা উড়াল সেতু দড়ি, ভারতের সাথে পাকিস্তানের সাথে কিংবা মালয়েশিয়ার সাথে আমাদের যে 10 গুণ 20 গুণ বেশি হচ্ছে, সেটা কেন হচ্ছে? আমাদের 1 কোটি মানুষ বাইরে থেকে যে পরিমাণ রেমিটেন্স পাঠায় এবং গার্মেন্টস শ্রমিকরা যেটা করে সেই টাকাটাই লোপাট হচ্ছে, সেটা বন্ধ করা দরকার। আচ্ছা, ধন্যবাদ। অনেক একটা ব্রডার পার্সপেক্টিভে চলে যাচ্ছে, যেটি আসলে আজকে আর আলোচনার সুযোগ থাকবে না। আমি ছোট ছোট করে যদি এক লাইন করে একটু শুনতে চাই, আবার ওই স্টুডিওতে জুবায়ের আহমেদ নবীন, বাংলাদেশ জার্নালের জন্য 30 সেকেন্ডে যদি কিছু বলার থাকে। এখন যে নিউজিল্যান্ড যে হামলাটা হয়েছে ক্রাইস্ট চার্চে, এটা আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের কারণে সারা বিশ্বে আলোচিত একটা ঘটনা। এটা নিয়ে প্রধানমন্ত্রীকে জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী, ফোন করেছেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা সমবেদনা জানিয়েছেন। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এখন আলোচিত একটা বিষয়, এবং আমরা যেহেতু উন্নত দেশের দিকে আগাচ্ছি আস্তে আস্তে, উন্নয়নশীল দেশ থেকে, তো এরকম কি কিছু ঘটতে পারে না? আমার একটা প্রশ্নটা, হ্যাঁ এটাই প্রশ্ন। বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো, উন্নত, অনেক ভালো, সেটাই আমার প্রশ্ন, যে এই ভালো ইন্টারন্যাশনালি যে বাংলাদেশটা আলোচিত হচ্ছে, সেই জায়গায় কি মানে নেগেটিভ কিছু সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক কোনো সংস্থা এই ঘটনা ঘটিয়েছে কিনা, এই ব্যাপারে। ধন্যবাদ। আমি আরেকটু যদি আরেকজন আছেন, আহমেদ আতিক, একেবারেই সংক্ষেপে 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ড। আজকে আমাদের স্টুডিওতে যারা আছেন আমাদের বিজ্ঞ রাজনীতিবিদ, আমরা তাদের সন্তান তুল্য। তো আমি যেটা বলতে চাই যে অনেকের আলোচনার মধ্যেই দেখলাম অতীতে কারা কি করেছে। এখন কিন্তু আমাদের বাংলাদেশের সময় জেগে ওঠা, এই আলোচনা যাওয়ার সুযোগ নাই, ছোট করে যদি এক লাইনে কিছু বলা। আমাদের এখন একজন আরেকজনের উপরে কোন রকম কাদা ছোড়াছুরি না করে সামনের নির্বাচনগুলো যেন আরো বেশি অংশগ্রহণমূলক হয় এবং জনগণের অংশগ্রহণ থাকে, সেই দিকে সরকারের নজর দেওয়া উচিত। নাইমুল হক। জি, ধন্যবাদ। আমরা জি আব্রাহাম লিঙ্কন একটা কথা জানি যে ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। মানে আমাদের গণতন্ত্রটি যেন এরকম সামগ্রিক সামষ্টিকই হয়, এরকম যেন চিত্র আমাদেরকে দেখা না লাগে যে ভোট কেন্দ্রে গিয়ে কেউ মানে আনসার সদস্যরা দল খাচ্ছে অথবা ছেলেরা ক্রিকেট খেলছে। মানে এটা খুবই একটা আনএক্সপেক্টেড। জি ধন্যবাদ। যেখান থেকে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে অনুৎসাহিত বোধ করে, তারপর হচ্ছে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারা ভোট কেন্দ্রে যায় না, সেই জায়গা থেকে শুধুমাত্র আশাবাদ ব্যক্ত করতে চাইবো যে যেখানে হচ্ছে সবদলীয় অংশগ্রহণ নাই, সেই সবদলীয় অংশগ্রহণটা নিশ্চিত করার জন্য যেন কাজ করে, আর হচ্ছে যেন স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য কাজ করে। আর সবশেষে হচ্ছে যেখানে একজন নির্বাচনী কর্মকর্তারা খুশি হয়, সেখানে যেন ভোটাররা ভোট আসলে তারা যেন উৎসব অনুভব করে, এই পরিস্থিতিগুলো। ধন্যবাদ। ঢালি এবার এদিক থেকে আসছে, ঢালিবা যদি একটু শেষ মন্তব্য দেন 30 সেকেন্ডে। শেষে ওরাও সবাই বলেছে, আমাদের সকলে একজন পলিটিশিয়ান হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমাদের সকলের দায়িত্ব এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, কাজী ফরিদ রশিদ, আমরা কি সেটি করছি কিনা? আমরা তো সেটি বলছিলাম, বাট সবাই আমরা বলি, কিন্তু আসলে আমরা সবাই কিন্তু এই কাজটি হাত দিই। মনে করি যে জাতীয় একটি ঐক্যমত্যের দরকার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় ঐক্যমত্যের চেষ্টা করা হবে কিনা সরকারের পক্ষ থেকে? হ্যাঁ, জাতীয় ঐক্যমত্য সরকারের পক্ষ থেকে, জাতীয় ঐক্যমত্য মুক্তিযুদ্ধের সময় হয়েছিল না? আমরা যদি সেই মুক্তিযুদ্ধের স্পিরিটকে লালন করি, তাহলে ঐক্যমত্য হবে। দর্শক, আজ এই পর্যন্তই শেষ করি আজকে জাতীয় ঐক্যমত্য দিয়ে। আমরা আশা করি সকল বিষয়ে আমরা জাতীয় ঐক্যমত্যটি করতে পারবো, যেটা আসলে সবচেয়ে বেশি জরুরি। আগামী মঙ্গলবার আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং RTV সঙ্গেই থাকবেন।